নমস্কার, শুভ সন্ধ্যা। সিএনএর স্বাগত। মণিময় রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের হাল্লা বল। হাল্লা বল আজও ওই মোটামুটিভাবে যা দেখতে পাচ্ছি আমরা সময়, তাতে ওই 4 দিনে 31 ঘন্টারও বেশি সময় হয়ে গিয়েছে আর কি। মোটামুটি হিসেব করলে পরে বুঝতে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা পর্ব চলছে। 4 দিনে ডবল ইঞ্জিন সরকার তাদের এই জেরা পর্বের জায়গায় দাঁড়িয়ে, অর্থাৎ যে ধরনের অভিযোগ এসছে সেই অভিযোগের ভিত্তিতে বেজায় চাপে রয়েছেন এই মুহূর্তে সোনার টুকরো ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো যাই হোক, ভাইপোর এই চাপে যাওয়াটা বা চাপে পড়াটা এটা অনেকদিন ধরে শুরু হয়ে গিয়েছিল। মানে এখন তো ফুটবল বিশ্বকাপ চলছে, তো এই ফুটবলের মতন আমরা দেখতে পাচ্ছি একবার এদিক একবার ওদিক, হাজিরায় দৌড়তে হচ্ছে সেনাপতিকে কোটানকো। তো বলেছিলেন 4 তারিখ ডিজে বাজাবেন, তো ডিজে মানুষ বাজিয়ে দিয়েছেন, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। মানে মানুষ বলছেন বারবার ওই ডিম ছুঁড়ে ছুঁড়ে, ডিম থেরাপির মাধ্যমে। শুরুটা হয়েছিল আমরা দেখি রাষ্ট্রে একদম প্রথম দিনের হাজিরায় আমরা যেমন খবর পেয়েছিলাম যে খুব একটা সহযোগিতা করছিলেন না, সূত্র মারফত সেই খবর আসছিল। বেশ কিছুক্ষণ সময় চোটেও নাকি গিয়েছিলেন তিনি, এই খবর আমরা পাচ্ছি না। তো যাই হোক, আজকে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় চোটেও নাকি গিয়েছিলেন তিনি, এই খবর আমরা পাচ্ছি না। তো যাই হোক, আজকে দাঁড়িয়ে এখনো পর্যন্ত সেই খবর নেই যে তিনি এই ডিজে বাজবে এই মামলার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে সিআইডি যখন জিজ্ঞাসাবাদ করলো আজকে, তাতে জবাবটা সঠিক তিনি দিয়েছেন কিনা। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যেমন একদিকে আজকের আলোচনা চলবে, তার মধ্যে তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পাহাড়ে রয়েছেন। মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার পাহাড়ে গিয়ে এবার জিটিএর ফাইল খুলবেন দুর্নীতির, সেটা স্পষ্ট বক্তব্য তিনি রেখেছেন। আর তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে পর্যটনে আসতেন শুধুমাত্র ঘুরতে, সেটাও বলে দিয়েছেন আগামী সময় উন্নয়ন হবে, ডবল ইঞ্জিন সরকার, তার এফেক্ট পড়বে, পাহাড়ের মানুষ জনগণ তারা ফায়দা পাবে। এরই মাঝখানে আমরা দেখতে পেলাম অভিষেককে নিয়ে যখন এই ভবানী ভবনে হাজিরা নিয়ে খবর হচ্ছে, তার মাঝেই পৌরসভার একটা ঠিকাদার সংস্থা চলে গিয়েছে কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ফিতে নিয়ে মারতে। আমরা সেই ছবিও দেখলাম আজকে। তো সেই দুর্নীতির ছবিটা, তার পরিমাপটা কত হতে পারে সেটা আগামী সময় আরো স্পষ্ট হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আবার চলে গিয়েছেন, আমরা দেখতে পেলাম আবার সেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। ধাক্কা তো খেয়েছেন নির্বাচনের ফলাফল আসবার পর, আবার সেই ফলাফল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার দৌড়ে গিয়েছেন। তো এই হচ্ছে গিয়ে সামগ্রিক ছবি। তার মধ্যে তো ক্ষোভ বিক্ষোভ চলছেই অন্দরে তৃণমূল কংগ্রেসে। রচনা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন আজকে বিদ্রোহী ব্লক। তো বুঝতে পারছেন এক এক করে সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, এবং কোনো উন্নয়ন করতে পারেননি বলছেন আজকে। এতদিন যাবৎ কি করেছেন, করতে দেওয়া হয়নি কার্যত, অভিযোগ করছেন। এই নাকি তৃণমূল কংগ্রেস এখন এই দলের প্রতীক কার কাছে থাকবে তা নিয়ে লড়াই চলছে, কে আসল কে নকল। তো এই গোটা ছবি যা আজকে আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুরু করলাম তাই, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নানানবিধ মন্তব্য আজকে এসছে। তো এক এক করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে কে কি মন্তব্য করছেন একবার শুনিয়ে দিই আপনাদেরকে এই হাজিরা নিয়ে। শুনুন। যে কোনো এমএলএ এমপি যারা প্রশাসনিক পদে থাকেন বা যারা সাংবিধানিকভাবে যারা জিতে এসেছেন, তারা যখন ভোটের সময় এই রকম উত্তেজনামূলক ভাষণ দেন, তাতে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হয়। তাতে ভোটের পরে, ধরুন আফটার ইলেকশন, যেটাকে আমরা পোস্টপোল ভায়োলেন্স বলি, তো সেই ভায়োলেন্সে প্রচুর মানুষের মৃত্যু ঘটে। এই মৃত্যুটা মানে আর নেওয়া যাচ্ছে না। এত বছর ধরে আমরা দেখে আসছি যে প্রতিবার ভোটের পরে এরকম মানে মারধর এসব চলে। আমরা সেটাকে আটকাবার জন্যই এই কমপ্লেনটা অভিষেকের ব্যানার্জির নামে করেছি। এটা কিন্তু পার্টিকুলার অভিষেক ব্যানার্জির জন্য নয়, এটা সমাজের জন্য, যাতে আগামী দিনে ভবিষ্যতে কোনো এমএলএ এমপি আর না বলেন, এটা তার একটা নিদর্শন হোক। আমরা সেই কারণেই কমপ্লেনটা করি। অভিযোগ তো আছেই ওনার সম্পর্কে ভুরি ভুরি, তো অভিযোগ অস্বীকার করুন। আর উনি যে আমাদের প্রধানমন্ত্রীকে তুই তাকারি করেছেন, সেটার সম্পর্কে উনি কথা বলুন। আমাদের বাড়িতে পরিবারের একটা শিক্ষা ছিল যে তুমি যেটা বলছো সেটা কিন্তু তোমার মা বাবা শিক্ষা, মা বাবা বলছে, তার আগের মা বাবা বলছে। তো শিক্ষাটা প্রজন্মের পর প্রজন্ম আসে, তাহলে তাদের কি শিক্ষা সেটাও তো মানুষকে জানতে হবে। সেই শিক্ষায় শিক্ষিত হলে অনেক পরিষ্কার সুন্দর কথা বলতে হয়। তো আমরা জানি না তারা কোন ফ্যামিলি বিলং করে। দেখুন, অন্যায়ের সঙ্গে যুক্ত থাকলে তার যদি প্রমাণ থাকে, আপনি হন, আমি হই, বা যেই হন না কেন, তাকে তো ডাকাডাকি করা হবেই। আর এই ডাকটা
পশ্চিমবঙ্গের মানুষ শুনতে চাইছিলেন, যে অন্যায় পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে তারা করেছিলেন। তো ফলত তিনি সেই ডাকে সাড়া দিতে বাধ্য হয়ে যাচ্ছেন, কারণ এখন আইনের শাসন প্রতিষ্ঠা করার সরকার পশ্চিমবঙ্গের মানুষ নিয়ে এসেছেন, যেখানে ভয় আউট এবং ভরসা ইন। এর আগে তো শাসকের আইন চলতো, যাতে আমাদের সংবিধানের গরিমা কি যে হবে, যা যা অন্যায় করেছেন কর্মফল কি কারুকে পিছে ছাড়ে নাকি, কিছুদিন অ্যাভয়েড করা যায়। উনি ওনার নিকটাত্মীয়া, তিনি তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন মাননীয়া, তার সেকেন্ড ইন কমান্ড। কোনোদিন সরাসরি রাজনীতি তো ছোটবেলা থেকে করতে দেখিনি আমরা, শুধু শুনেছি ওনার নিকটাত্মীয়া বলেছিলেন উনি নাকি ছোটবেলাতেও অনেক রাজনীতি করেছেন। যাই হোক না কেন, নেপোটিজমের চূড়ান্ত। যদি আত্মীয়া না থাকতেন তাহলে পাড়ার ক্লাবেরও কোনো সেক্রেটারি হওয়ার মুরদ ওনার ছিল না। আর যদি ওই ক্ষমতাটা না থাকতো পারিবারিক এবং প্রশাসনিক সেই দৌলতে, তাহলে কোনো কিছুই করতে পারতেন না। যাই হোক, করেছেন, যা যা করেছেন তার জন্য উত্তর দিতে যাবেন। তো এই পারিবারিক ক্ষমতায় নেতা হয়েছেন, আবার তো একজন বলেই ফেললেন পরিবারের শিক্ষা, না হলে পরে এরকম মন্তব্য করতে পারেন না। তো এই লাগাতার এই বক্তব্যগুলো এই মুহূর্তে আসছে। তো আমরা আজকে আমাদের প্যানেলিস্ট যারা রয়েছেন তাদের সঙ্গে তো অবশ্যই আজকে আমরা আলোচনা করব, কারণ এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যদি সহযোগিতা না করে থাকেন তাহলে আগামী সময় কত চাপ আরও বাড়তে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য, তার দিকে আমাদের প্রত্যেকের নজর রয়েছে। আজকের প্যানেলিস্ট যারা রয়েছেন আমরা একটু পরিচয় করে দিই। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র সুকান্ত সাহা, স্বাগত সুকান্ত তাকে। আমাদের সঙ্গে রয়েছেন মানস কুমার ভদ্র, কংগ্রেস মুখপাত্র, মানুষ তাকে স্বাগত। রয়েছেন নীলাঞ্জন দাস, তৃণমূল কংগ্রেস মুখপাত্র, নীলাঞ্জনকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন দূরাভাষ থেকে অমিতাভ কাঞ্জিলাল, রাজনৈতিক বিশ্লেষক। অমিতাভ দা স্বাগত আপনাকে দিয়েই শুরু করব, কারণ সোনার টুকরো ভাইপো প্রচণ্ড কষ্ট হচ্ছে এই টানা 4 দিন লাগাতার জেরা, সইজাল কাণ্ড, নিয়োগ দুর্নীতি, এবার তো ডিজে মামলা, মানে ডিজে বক্তব্য কেন তা নিয়ে। যিনি মাঠে নেমে রাজনীতি করেননি তাকে এত চাপ সহ্য করতে পারবেন তিনি আর? না, এটাই দেখবার শেষ পর্যন্ত। আমরা এর আগেও বারবার বিভিন্ন আলোচনায় বলেছি যে দুর্নীতির মাথায় কখন গিয়ে পৌঁছবে তদন্ত, কারণ তদন্তের বিভিন্ন স্তরে চুনোপুটিদেরকে আমরা গ্রেপ্তার হতে দেখেছি এবং তাদের নানা বিবৃতি দেখেছি, দর্পিত আস্ফালন দেখেছি যে আমার সাহেবকে তো কেউ ছুতে, বিশ্বের কেউ ছুতে পারবে না, কিংবা ধরুন ওই কুন্তল সে বলেছিল যে কেউ কি শেষ পর্যন্ত মাথা পর্যন্ত পৌঁছতে পারবে, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, এখন যখন বিভিন্ন তদন্তে মাথা পর্যন্ত পৌঁছানো গেছে, ঘাড় ধরা গেছে, মাথাও আসবে নিঃসন্দেহে। এবারে ঘাড় যখন ধরানো গেছে, নিঃসন্দেহে এই ঘাড়কে বাঁকিয়ে সত্যটা উচ্চারণ করিয়ে নেওয়া, প্রকৃতপক্ষে কি ঘটেছিল এবং কি উদ্দেশ্যে তার এই ধরনের কার্যকলাপ, সেই সমস্ত সত্য উন্মোচিত হবে বই কি সময়ের অপেক্ষা। আসলে পুলিশ বা তদন্তকারী সংস্থা পারে না এমন কোনো কিছু নেই। কার্যত যেটা দরকার সেটা হচ্ছে এদের হাতে এদের যে দায় দায়িত্ব তা পালন করবার জন্য যথেষ্ট স্বাধীনতা, সংবিধান। মানে পূর্বতন সরকার যেভাবে সিআইডি কে পঙ্গু করে রেখেছিল, নতুন সরকার এসে সিআইডি কি সেটা বুঝিয়ে দিল। শুধু সিআইডি কেন, পুলিশের বিভিন্ন শাখা, বিভিন্ন জায়গাকে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পুলিশকে কার্যত তোলার কাজে, তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব নিয়ন্ত্রণের কাজে এবং পোস্টিং কার কোথায় হবে সেসব ব্যাপারে দালালি করবার কাজে ব্যস্ত করেছে এর আগের সরকার। এবং নিঃসন্দেহে আরো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা দেখা গেছে পুলিশের, সেটা হচ্ছে বিরোধীদেরকে কটা মিথ্যে মামলায় জড়িয়ে দেওয়া যায়, ফাঁসিয়ে দেওয়া যায়, ইত্যাদি ইত্যাদি। এবার সামগ্রিকভাবে পুলিশের উল্টো ছবিটা দেখছি, ফলে পুলিশদেরও দৌড়ঝাঁপ বেড়ে গেছে, তৎপরতা বেড়ে গেছে, তাদেরও নিজেদের কার্যকারিতা প্রমাণ করবার জন্য যথেষ্ট দ্রুততার সঙ্গে এবং যথেষ্ট ভিত্তির সাথে পদক্ষেপ করতে হচ্ছে। অন্যথায় ইতিমধ্যেই পুলিশের বড় 3 জন কর্তা সাসপেনশনে চলে গেছেন আরজি করে তদন্তের ঢিলেমির ভিত্তিতে এবং বা প্রমাণ নষ্ট করবার অভিযোগের ভিত্তিতে। ফলে স্বাভাবিকভাবে এই মুহূর্তে পুলিশও যেই চাপটা সরকারের আইন ব্যবস্থার পক্ষ থেকে থাকা উচিত পুলিশের ওপরে, সেই চাপের ভেতরে পুলিশও খেলছে বা পুলিশকেও থাকতে হচ্ছে। এবং স্বাভাবিকভাবে অপরাধীদের তো আরো বেশি চাপ দিতে হবে। এই যে এলাকায় এলাকায় অপরাধী নিবিড়করণ প্রক্রিয়াটা চলছে, এটা অত্যন্ত জরুরি একটা বার্তা যাচ্ছে সমাজের কাছে। মানুষ তার মনোবল ফিরে পাচ্ছে। ওই দেখবেন ওই ভাদ্র মাস বা বিভিন্ন সময় আসলে পুরো কর্পোরেশন পথসারমেয়দের এই নিবিড়করণ প্রক্রিয়াটা চালায়। তো সমাজে এই মুহূর্তে এই নিবিড়করণ
নিয়ন্ত্রণটা খুব দরকার ছিল। এই রাস্তায় ঘুরে বেড়ানো শেকল খোলা তৃণমূলী জন্তু জানোয়ারগুলো, যারা মানে এই এক্সটর্শন, যারা পাড়ায় মেয়েদেরকে অত্যাচার করা, ধর্ষণ করে বেমালুম খুলে আম ঘুরে বেড়ানো, হ্যাঁ, মাথার উপর এতগুলো মামলা নিয়েও পুলিশ যাদেরকে সেলাম ঠুকতো, এদের বিরুদ্ধে যে পদক্ষেপগুলো হচ্ছে, এবং এদের সারগানা বা মানে মুখিয়া যাকে বলে, সেই মুখিয়া হিসেবে এই সাদা জামা পরিহিত বালকটি, তাকে যখন খাঁচায় ঢোকানোর বাকি সমস্ত জাল গুটিয়ে আসছে, সেই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ ভরসা ফিরে পাচ্ছেন আইনের শাসনের উপরে। এতদিন শাসকের আইন দেখেছে মানুষ, এবার আইনের শাসনকে দেখতে পাচ্ছে প্রতিষ্ঠিত হতে। একই সঙ্গে আমি এই চাপের গেরোটাও জানবো আপনার থেকে একটুখানি, তবে কষ্ট লাগছে কিনা নীলাঞ্জন, একটু হাসি নীলাঞ্জনের কাছেও, মানে এই ছবিটা থেকে কষ্ট পাচ্ছ? দেখুন, এইটা তো আমরা দেখতে পাচ্ছি নতুন সরকার এসছে এবং তারা দেখাচ্ছে, এতদিন হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আমাদের যিনি অমিতাভবাবু বলছিলেন যে সিআইডিকে পঙ্গু করে রেখেছিল, পুলিশকে পঙ্গু করে রেখেছিল, কিছুটা আমি একমত। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত তার পুলিশ প্রশাসনকে বিরোধীদের উপরে এই ধরনের নির্যাতন করা বা রাজনৈতিকভাবে প্রতিহিংসা করার এর নিদর্শন আমরা দেখিনি। বরঞ্চ তিনি অনেক অংশেই আমি দেখেছি তার নিজের দলের প্রচুর যারা ক্রিমিনাল, না প্রতিহিংসা আমি দেখিনি মমতা বন্দ্যোপাধ্যায়। অন্তত আমি গত 5 বছর যখন মাননীয় শুভেন্দু অধিকারী যখন রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন, আর তার চুলটাকেও কেউ এরকম একটা চুলের স্ট্র্যান্ডকে কেউ এভাবে ধরেছে আমি তো দেখিনি। কিন্তু সেখানে এই সরকার আসার পরেই এখন তো ল অ্যান্ড অর্ডার তো এই সরকারের হাতে, আমরা দেখলাম তারা নিজেরা পুলিশ প্রশাসন তাদের ইন্ধনে একটা লিঞ্চ মব গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন একজন 3 বারের সাংসদ, একটি গুরুত্বপূর্ণ রাজ্যের দল, প্রাক্তন শাসক দল, বর্তমানে প্রধান বিরোধী দল, সেই দলের সেকেন্ড ইন কমান্ড, তাকে ডিম মারা হচ্ছে, পাথর মারা হচ্ছে, এই জিনিস আমরা দেখলাম। তারপরে পাথর মারা হচ্ছে, হ্যাঁ পাথর মারা হয়েছে। আপনাদের গুন্ডা যেগুলো পাঠিয়েছিলেন, লিঞ্চ মব যেটাকে খাইয়ে পড়িয়ে পাঠিয়েছিলেন, তারা মেরেছে। আর নেক্সট যেটা হচ্ছে যে তারপরে এই যে যেটা পুলিশ প্রশাসন যেটা করছে বা সিআইডি বারবার তলব করছে বিভিন্ন বিষয়, এই যে ধরুন রাজীব সরকার বলে একজন, আমি চিনি না ইনিকে, উনি একজন অভিযোগ করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে মন্তব্য, এটার জন্য নাকি মানে অনেক হিংসা হতে পারে ইত্যাদি। তিনি মানে তাকে আমার ইচ্ছা আছে তার সাথে যদি একটু দেখা সাক্ষাৎ হয়, আমি তাকে একটু একটা ভিডিও দেখাবো যেখানে আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে তৃণমূলের লোকেদের উল্টা লটকা কর সিধা কর দেंगे। এটা না, আমি পারবো, আমি আপনার সাথে চ্যালেঞ্জ করছি, আপনি চালিয়ে দিন না। আরে হ্যাঁ, আমি এক্ষুনি আপনাদের কাছে থাকা উচিত, আপনাদের কাছে চালান, আমি চ্যালেঞ্জ করছি না না, আচ্ছা আমি তো বলছি আছে তো, তাহলে ডিজে মানে আপনি কি বলছেন? ডিজে মানে কি আপনি বলুন কি বলুন, তাহলে সেটা নিয়ে আপনারা তো আপনি সিআইডি কোথায়, তো সিআইডি কে দিয়ে এই ধরনের ফালতু বোগাস কেস করিয়ে একজন সাংসদকে তার বাড়িতে ঢুকে যাচ্ছে। আপনি থামুন, আমি কথা বলছি, বারবার ডিস্টার্ব করবেন না। তো যেখানে একজন সাংসদের সচিবকে তারা খুঁজছেন, সেখানে দেখলাম রাত 2-3টের সময় শালবনী পুলিশ তারা চলে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, গেট ভাঙলেন, ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকে দিয়ে গেট ভাঙালেন, নিয়ে তারপরে হ্যাঁ সেটাই তো, সেটা কেন তদন্ত করতে ভাই এটা ভুলভাল করতে পারে না, তাদের এগেইনস্টে একদমই ভুলভাল, একজন সংসদে না যেতে পারে না। আমি বলছি অবশ্যই উঠবে, অবশ্যই উঠবে। আপনি জানেন না, আইন কানুন জানেন না, শিখে নিন। এটা একজন সংসদের অবশ্যই শিখতে হবে, যেটা জানেন না শিখতে হবে। যদি কোনো সাংসদের বিরুদ্ধে কোনো রকমের কোনো পিউনিটিভ অ্যাকশন নিতে হয়, তার জন্য স্পিকারের পারমিশন লাগে। কিছু ছিল, স্পিকারের পারমিশন ছিল, ওম বিড়লার পারমিশন ছিল, কোন সার্চ ওয়ারেন্ট ছিল, তার বাড়িতে রাতের বেলা ঢুকছে কি? এটা কোনো অ্যান্টি টেরর অপারেশন হচ্ছে? আচ্ছা, নতুন সরকার এটা সম্পূর্ণভাবে এই যে তারা যে আপনার তৃণমূল সরকার বিএনএস লাগু করতে দেবে কেন? গোটা দেশ জুড়ে বিএনএস রয়েছে, আমি কতগুলো বিএনএস আপনি বোকা বোকা কথা বলবেন, আমাকে শুনতে হবে। আপনি জানেন না, আরে আপনি জানুন আগে। আরে আমি জানি, আমি নিজে কেস করেছি, আপনি বড় বড় কথা বললে হবে? কিছু জানেন না, আমার রাজ্যে বিএনএস লাগু ছিল না। এটা একজন এই আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন, যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ইডিসিবিআই এর কেস আছে, হাতে মুড়ে টাকা নিয়েছে, তোয়ালে মুড়ে টাকা নিয়েছে, সেই মুখ্যমন্ত্রী বলছে বিএনএস আজকে থেকে চালু করলাম, এতদিন যেন ছিল না। বিএনএস একটা আগের যেটা আইপিসি সেইটাকে রিপ্লেস করেছে, সেটা সেই দিন থেকে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের সেখানে আপত্তি ছিল, কারণ ল অ্যান্ড অর্ডার ইজ আ স্টেট সাবজেক্ট, স্টেট কনফিডেন্স না নিয়ে আমি কথা বলছি,
আইনে আপনি যদি বারবার মাঝখানে এরকম ভাবে বিরক্ত আমি করেন বিরক্ত তাহলে করছি রাখবেন না, না। আমার আপনি প্রশ্ন। যেটা জানেন না সেটা জেনে নিন। আমি তো ল অ্যান্ড জানি অর্ডার বলেই স্টেট কথা বলছি। সাবজেক্ট অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিভিন্ন যারা মুখ্যমন্ত্রী ছিল, যে 30 জন মুখ্যমন্ত্রী ছিল যাদের হাতে ল অ্যান্ড অর্ডারটা এক্সিকিউটেড হয়, তাদেরকে কনফিডেন্সে নেওয়া উচিত ছিল কেন্দ্রীয় সরকারে, তারা নেননি। তার বিরুদ্ধে তার বক্তব্য ছিল, তার মানে এটা নয় যে বিএনএস পশ্চিমবঙ্গে লাগু ছিল না, এটা একটা মিথ্যাচার। আচ্ছা, তো সেই মিথ্যাচার। জায়গা থেকে দাঁড়িয়ে আজকে যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে চলে যাচ্ছে, একবার অভিষেক ব্যানার্জির ফ্ল্যাটে চলে যাচ্ছে, এই পুরোটা করে এবং কি সিজার লিস্ট আমরা কি দেখছি, নীল নীল নীল, কিচ্ছু পাওয়া যাচ্ছে না। তো বারবার নিজেদের নাক কাটাচ্ছে। কিন্তু যেখানে শুভেন্দু অধিকারীকে আমরা দেখেছি, এবং এই যে আজকে যারা যাচ্ছে কি সো কল্ড এনসিপিআই তে, এই কাকুলি ঘোষ দস্তিদারকে তো আমরা দেখেছি টাকা নিতে, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হয় না। এই জুন মালিয়া তিনি বলেছিলেন যে সবাইকে খুব চাপ এবার। আবার what is খুব this? চাপ। চলুন আমি সুকান্তর What is কাছে this? আসি। আমি কিন্তু ওনাকে একটা কথা বলতে দেবো Okay, না। আমি সুকান্তর একটা কাছে কথা আসছি। বলতে দেবো না আপনি তো ওনাকে। বললেন, আমি সুকান্তদা যা বলুন। বলার বলবো না, একদম একদম। অ্যাবসলিউটলি। সুকান্তদা বলুন। দেখুন, যে বিষয়টা হচ্ছে আমাদের সিএম পরিষ্কার প্রথম দিনে যেটা বলেছেন যে যেখানে হাত দিচ্ছেন সেখানে পচা দুর্গন্ধ বেরোচ্ছে। নিজের আর হাতটা দেখুন। আজ পর্যন্ত দেখতে পাচ্ছেন নিজের হাতে যে বন্ধ আমাদের তো। 30 দিন জাস্ট অতিক্রান্ত। আমি এক্ষুনি পার্টি অফিস থেকে এলাম, না, যাই হোক, অসংখ্য ঠিক আছে, সাধারণ হ্যাঁ। মানুষ আসছেন, হ্যাঁ। সরাসরি সিএম কথা বলছেন, যেটা আগে access পার্টি ছিল অফিসে না। আপত্তিকর জিনিস পাওয়া যায়, প্রথম দেখলাম এই রুচি। না না, হ্যাঁ, যাই হোক, একদম আমি- একদম আমি- একদম আমি- একদম পার্টি একদম অফিসটাও একদম। দেখুন, আরো অনেক শিক্ষা কিছু থেকে পাওয়া স্বাস্থ্য, যাচ্ছে। আপনি শিক্ষা দেখিয়ে থেকে দিন। স্বাস্থ্য। বিজেপি পার্টি অফিসে অনেক আপনি কিছু, দেখিয়ে আমি দিন। তো আর ইয়ে করছি আপনি না, আমরা দেখিয়ে তো দিন। যাচ্ছি না। দাদা, আপনি দেখিয়ে দিন। বেরোলে আপনার উপরে আমি বলছি না, এই যে কি মাধ্যমে আপনি বলছেন না আপনার উপরে ডিম থেরাপি হতে পারে, না, সেই দায় আপনার- কিন্তু আপনার চ্যানেলের আমরা বিরুদ্ধেও নেব না, তো অনেক সেটার কিছু উপরে আমি তো therapy হতে বললাম পারে। সেই দায় কিন্তু আপনার আমরা আমার বিরুদ্ধে চ্যানেল অনেক- নেব না। আপনি বাইরে আরে, বেরোলে আপনি আপনার নেবেন না মুখটা আবার দেখতে পাচ্ছে দাদা, আপনার উপরে Openly- ডিম থেরাপি openly হতে threaten পারে। করছে, আমি তো এদেরকে কেন জেলে ঢোকানো হয় আরে না? ডিম থেরাপি এদেরকে হলে জেলে আরে আমি ঢোকানো হয় বললাম না কেন? জনগণ করতে পারে। Openly আমি বলছে, বললাম যে জনগণ বলতে এদের পারে, গুন্ডারা, জনগণ এদের বলতে পারে, জঙ্গিরা জনগণ বলতে মানুষের পারে। উপরে অত্যাচার করছে। আমরা তো মণিময় দা, কালকে তো মণিময় দা। প্রমাণিত। আচ্ছা, এটা শুভেন্দু দা। বিজেপির গুন্ডা, সে কালকে ঠিক আছে, তৃণমূলের আপনি- প্রধান মুখপাত্র নিরঞ্জন, কুণাল আপনি ঘোষের বলেছেন, উপরে ডিম বলেছেন। ছুঁড়েছে। মণিময়, সে আমি- arrested আমি- আছে, এটা Please, বিজেপির please, please, গুন্ডা। please, সবাই মিলে বললে পরে শুনতে পাবো না। বিজেপির একটা লোক। হ্যাঁ, বেশ বেশ মণিময়, চলুন। আমি আমি মণিময়, আসছি। আমি একটা বাক্য এক বলবো। কথা, হ্যাঁ, আমার বলুন। বক্তব্য আমাকে একটা একটা বিরতি নিতে হবে। সুকান্ত, 1 মিনিট শুনে নি। হ্যাঁ। এক কথা। এই যে সবজান্তা গামছাওয়ালা বসেছে, ওকে বলবেন 25 বছর রাজনীতিটা পড়াচ্ছি তো, হ্যাঁ। কোন সাংসদ বিধায়কের বাড়িতে ফৌজদারি তল্লাশি চালাতে গেলে স্পিকারের অনুমোদন দরকার নেই। না, এটা যদি তৃণমূল সরকারের তার আইন ছিল। বিরুদ্ধে বা কোনো পার্লামেন্টে অভিযোগ অধিবেশন ছিল? চলে। এই মানে আপনার এই যে যেটা বসেছে, গোমুখ দেখার আপনাদের এই যে গন্ডমূর্খ একটা বসেছে বিজেপির দালাল, একদম সব এ জানে, গন্ডমূর্খ এ কিছু জানে, গন্ডমূর্খ এই যে দালালটা বসেছে, ভুল বলছে টেলিভিশন চ্যানেলে আপনারা বসে। যে বিজেপির proxy spokesperson যদি বলছেন, পার্লামেন্টে এ কিছু সেশন জানে, চলে, কিছু সেশন জানে। চলাকালীন আগেরবার এমন বলেছিল, ঘটনা ঘটলে আমি একটা সেক্ষেত্রে লোককে একদম স্পিকারের পুরো- অনুমোদন নিতে পুরো হবে। কথা খুলে সংবিধান দিয়েছিলাম। খুলে কিচ্ছু জানে পরিষ্কার না। দেখিয়ে দেওয়া বড় যাবে জ্ঞান যে দিতে। সংসদ বড় চলাকালীন জ্ঞান কেবলমাত্র দেয়। যখন বড় সংসদ জ্ঞানদাতা। চলছে সেই সময় যদি জ্ঞানদাতা কোনো হয়েছে। ফৌজদারি মামলাতে কোন সাংসদের বড় বিরুদ্ধে জ্ঞানদাতা, গ্রেফতারি কিছু পরোয়ানা বা জানে না, তল্লাশির কিছু প্রয়োজন না, হয়, বলেছিল ফলতাতে তখন কেন স্পিকারের তৃণমূল কাছ থেকে প্রার্থী change পূর্ব করেনি? অনুমোদন এইটা নিতে হয়। এই ভদ্রলোক এছাড়া বলেছিলেন। আর এই কোথাও বিজেপির সংসদের দালাল অধিবেশন বলেছিলেন। যখন থাকছে বিজেপির না, দালালি করতে তখন এই বসে রোজ। অনুমোদনের প্রয়োজন নেই। এই বিজেপির গামছাওয়ালাকে দালালি করতে বসে রোজ। লেখাপড়া লজ্জা করেছে, করে না এমনিতেই তো আপনার? দলটা হচ্ছে আপনার চোর মতো লোকেদের ডাকাতদের জন্য দল। এই রাজ্যটার এই অবস্থা। কোন এই এই পাঠিয়ে জিনিস নিয়ে আপনার দলের কোনো মুখে আরো বেশি বক্তব্য করে নেই। চুলকালি বাঁকাচ্ছে। এ কোথা থেকে আপনার কোনো কোথায় সেন্ট্রাল কোথায় ইউনিভার্সিটির পড়াশোনা করেছো entrance খোকা? test আপনার বক্তব্য বেশ নেই। বেশ, একটা বিরতি নেবো আমি। বড় প্রফেসর হয়েছে। ওকে ওকে, টেলিভিশন চ্যানেলে বেশ বসে বেশ ভুলভাল শেখাচ্ছ, বেশ বেশ। ভুলভাল বলতে এসছো, ইন্ডিয়া মানুষকে পুড়ে বিভ্রান্ত যাচ্ছে, করছো। আমি আসছি, একটা বিরতির পর ফিরছি, বিরতির পর ফিরছি। শেখাচ্ছেন ঠিক আছে, শান্ত শান্ত। ওই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যখন কুণাল ঘোষের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনি ইভিএমটা নিয়ে একটু বলুন, আমাকে বলতে দিন। বলবেন তো অবশ্যই কি বলবো। কি সমস্যা আছে? আপনি শুনবো, আমরা অবশ্যই প্রত্যেকে শুনবো, বলবো। দর্শক শুনবেন। আপনারা তো রিপোর্টও করেননি। হ্যাঁ শুনবেন, সবাই আপনারা তো শুনবেন। রিপোর্টও করতে আপনার পারবেন। দলের লোকজন বেরিয়ে গিয়ে এখন আরে কি সব EVM টা বিদ্রোহী নিয়ে হয়ে আপনি যাচ্ছে। বলুন। আর EVM কি কি হয়েছে বলবেন? বলুন, একটা আলিপুরে কি বিরতির হয়েছে পর ফিরছি, বলুন। সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। আলোচনাও চলছে এবং আলোচনার মধ্যে তর্ক বিতর্ক হবে, খুব স্বাভাবিক। কিন্তু আমি আবারও প্রত্যেককে অনুরোধ করব, শালীনতা বজায় রেখে তর্ক বিতর্ক করুন, কোনো অসুবিধে নেই। আমাদের এই অনুষ্ঠান প্রচুর দর্শকরা শোনেন এবং তারাও ডেফিনেটলি আমাদের কমেন্টস করেন, তো সেখানেও অনেক কিছু তারা লেখেন। তো আমি সুকান্তদা যেটা বলছিলেন, আমি সুকান্তদার কাছে আসি, কারণ মানুষদা অনেকক্ষণ ধরে রয়েছেন, মানুষদার কাছে আসতে হবে। সুকান্তদা বলুন, আপনি কি বলতে চাইছেন? হ্যাঁ, সিএম শুভেন্দু অধিকারী স্পষ্ট পরিষ্কার বলেছেন, যেদিন উনি ডেমোক্রেসির যে টেম্পল আইন পরিষদে ঢুকলেন এবং সেখানে বলেছিলেন যে আমরা সংখ্যায় 207, আপনারা 80 আছেন, কিন্তু সংখ্যা কম থাকলেও আমরা আপনাদেরকে বলবার সুযোগ দেব। এটা প্রত্যেকে প্রশংসা করেছিলেন, প্রত্যেক মানে অ্যাক্রস পার্টি লাইন। তৃণমূল থেকে সিপিএমেরও বোধহয় একজন এমএলএ আছেন। আচ্ছা, কিছুদিন আগে গিয়ে বলেছিলেন আমাদের দাদা আমাদের এখন যে শক্তি আছে আমরা সেই শক্তিটা কিন্তু প্রয়োগ করছি না, করবও না।
আমরা এটা শুভেন্দুদা স্পষ্ট পরিষ্কারভাবে বলেছেন যে মেরে দাও, জ্বালিয়ে দাও, কেটে দেব, বোম মারবো, গুলি করব, এই সংস্কৃতি থেকে বাংলার রাজনীতিকে বার করে নিয়ে আসবো। আমরা এখন রাজধর্ম পালন করব। মানুষ আমাদের ওপর অনেক দায়িত্ব দিয়েছেন 50 বছরে অলমোস্ট। হ্যাঁ, এখানে ডাবল ইঞ্জিন ছিল না কোথাও একটা। দেখুন দাদা, আদর্শের লড়াইটা যখন মানে ব্যক্তিগত পর্যায়ে বা কিছু মাল কামানো, এই শব্দটাই ব্যবহার করব, কারণ যে দলটা এর আগে ছিল, আপনিও বুকে হাত দিয়ে বলতে পারবেন স্পষ্ট পরিষ্কার যে বিষয়টা, তাদের কাছে কোনো আইডিওলজি ছিল না। কারণ এর আগেও আপনি দীর্ঘ সাংবাদিকতা জীবনে যদি খেয়াল করেন, দেখুন দাদা, ডেমোক্রেসি গণতন্ত্রের নিয়মে কখনো কোথাও আমরা ক্ষমতা থেকে চলে গেছি, কোথাও এসছি, কিন্তু কোথাও আপনি দেখতে পাচ্ছেন এই যে ডিম নিয়ে বলুন, তারপরে টমেটো নিয়ে বলুন, গোবর নিয়ে বলুন, মানুষ এভাবে আমরা এটাকে এন্ডোর্স করছি না। আমি বা আমার পার্টি, আমার রাজ্য সভাপতি স্পষ্ট পরিষ্কার বলেছেন যে কুণাল ঘোষকে ডিম মারার সঙ্গে সঙ্গে তো একজন অ্যারেস্ট হতে এক্স্যাক্টলি আপনার অভিযোগ থাকতে পারে, যিনি মেরেছেন অ্যারেস্ট হলেন না কেন? আমার প্রশ্ন, বিজেপি গুন্ডা মেরেছে, ঠিক আছে, হতে পারে আপনার অভিযোগ থাকতে পারে, কিন্তু অ্যারেস্ট হয়েছেন তো একজন। কোন গুন্ডা কাউকে টিম দিয়ে খুন করেছে, এটা ইতিহাস ঘাটলে আপনি দাদা কি করেন প্রফেশনালি? মানে আমার খুব জানতে ইচ্ছে হচ্ছে, আপনি কি অ্যাডভোকেট? না না, আপনি না, আমি জিজ্ঞেস করছি, আমি আমার পরিচয়টা শুনবেন, আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন। খুব ভালো, আমি তো বললাম কথাটা। আপনি চিৎকার করছেন কেন? ষাঁড়ের মতো চিৎকার করছেন। আপনি বলতে দিন, আপনি বলতে দিন। আপনার লজ্জা হওয়া উচিত, ন্যূনতম লজ্জাটা হওয়া উচিত। আরে সবগুলো তো ভেতরে চলে গেছেন এই কদিন আগে। আরে কদিন আগে 50 পার্টিকে রিপ্রেজেন্ট আরে করে। কালকে আরে আপনার বিরুদ্ধে মামলা হয়ে যাবে। আপনি ওপেন বলছেন এরা ক্রিমিনাল পার্টি। ল বুঝেন না। আরে আপনি কি বলছেন? আপনি কোনো আইডিওলজি আছে? ভারতীয় জনতা পার্টিকে বলছেন ক্রিমিনাল পার্টি। আমি তো বললাম, মেরে দাও রেপ করে। তাহলে আপনি এখানে দাঁড়িয়ে থাকতে পারতেন না। আমরা যদি এই সংস্কৃতি বিশ্বাস করতাম, আমি তো বললাম। বেশ আমরা যদি সেই সংস্কৃতি বেশ, মানুষদা দুজনকে আমি অনুরোধ করছি, প্লিজ। আপনি আমাকে বলতে দেবেন। একদম দেবো, কেন দেবো না, একদম আপনি দেবো, আমাকে বলতে দেবেন। একদম দেবো। এই রিপোর্টটা আচ্ছা। আপনাদের সিএনএ এটা রিপোর্টেড হয়েছে। সিএনএ এটা কি রিপোর্টেড হয়েছে যে শেখ শাহ আলম 71 বছর বয়সী একজন মানুষ, তাকে পুরসুরাতে বিজেপির লোকেরা খুন করেছে। তিনি আরামবাগ যেটা মেডিকেল কলেজ হসপিটাল, সেখানে তিনি মারা গেছেন কালকে। আপনাদের এখানে রিপোর্টেড হয়েছে, কেন হয়নি? মানে শুরুতেই খুন আপনি বলে দিচ্ছেন প্রমাণিত, উইদাউট এনি তদন্ত আপনি খুন বলে দিচ্ছেন। এর আগে যখন বিরোধীরা বলতেন, প্লিজ এই যে আপনাদের যিনি শুনুন এবার। বিজেপির যে নেতা বসে আছে, আচ্ছা। সে বলছে যে তৃণমূলী গুন্ডা, তৃণমূলী এই কথাগুলো বলেন কোন সাহসে বলেন? বুঝলাম, কোন basis এ আপনার বলেন? মারাত্মক অভিযোগ রয়েছে, আমি বুঝতে পারছি। একটু মানুষদাকেও বলতে দিন, প্লিজ সময় করে দিন মানুষদা। হ্যাঁ, আজকের এই প্যানেল শুরু করার আগে যারা প্যানেলের দর্শক, তাদেরকে আমার অভিনন্দন জানিয়ে আমি আমার 2-4 কথা বলবো। তো আমি প্রথমেই রিকোয়েস্ট করবো, আমি যখন বলবো তার পরিপ্রেক্ষিতে যেন কোনো রকম ভাইলেন্স আমার ভালো লাগে না, ঠিক আছে? তো আমি প্রথমে যেটা বলি, যেটা হলো যেটা নিয়ে আমাদের প্যানেলটা শুরু করেছিলেন, যে অভিষেক বাবুর 4 দিনের হয়রানি বা জেরা। তো আমার কোনো জায়গা থেকে একটা জিনিস দেখুন মনে হচ্ছে, এই কদিন ধরে আমি 2-3 দিন ধরে একটা জিনিস ভাবছি। আমি প্রথমে তাকে ডাকা হলো নাম সই করা জাল ইস্যুতে। তো ব্যাপারটা হচ্ছে, এই যে ইস্যুগুলো নিয়ে ডাকা হচ্ছে না, এই যে ডিজে বাজানো বা জাল সই যে ইস্যুগুলো, তার থেকে তো আজকে ধরুন প্রায় বিগত 5 বছর আগে থেকে যে বড় বড় ইস্যুগুলো রয়েছে, কয়লা চুরি, সোনা চুরি, বালি চুরি বা চাকরি চুরি অথবা মাটি চুরি, এই যেগুলো রয়েছে বড় বড় ইস্যুগুলো, সেইগুলো কি কেসগুলো কি ধামাচাপা পড়ে গেল? কেন শিক্ষক নিয়োগ দুর্নীতি চলছে না, বলছি এবার যে এই যে দুর্নীতিগুলোতে আপনার অভিষেক ব্যানার্জিকে যেভাবে বলছেন আপনারা, যে অভিষেক ব্যানার্জি অ্যারেস্ট হবে, অভিষেক ব্যানার্জি দুর্নীতি করেছে, হ্যাঁ দুর্নীতি করলে অবশ্যই অ্যারেস্ট হবে। সেইখানে দাঁড়িয়ে আজকের যে ইস্যুগুলো তোলা হচ্ছে, সেই ইস্যুগুলো কিন্তু নন বেলেবল সেকশন নয়, বেলেবল সেকশন। আজকে যে সেকশনগুলো ছিল নন বেলেবল সেকশন, সেই জায়গা থেকে দেখছি না কোনো রকম কোনো মুভমেন্ট সেভাবে কিছু হচ্ছে। আমার কথা, আজকে রাজ্যটা 15 বছর যেভাবে চলেছে, আজকের যে কালির দাগ একটা সরকারের গায়ে লেগেছে, যে কালির দাগ প্রতিটি নেতার গায়ে লেগেছে, যে পরিমাণ চুরি, যে পরিমাণ লুট, এই লুটের টাকা যদি রাজ্যে খরচা করা হতো, তাতে গিয়ে রাজ্যটা সোনার বাংলা বা সোনার রাজ্য তৈরি হতো। যে পরিমাণ অর্থ বা যে পরিমাণ অর্থ দেনা ছিল 1,86,000 কোটি টাকা, সেই দেনাটা আজকে দাঁড়িয়েছে গিয়ে প্রায় 8 লক্ষ কোটি টাকার কাছাকাছি। তো এই যে দেনা হয়েছে, সরকারে ছিল 15 বছর তৃণমূল কংগ্রেস,
রাজ্যের উন্নয়ন সেভাবে কোথাও কিছু হয়নি, না চাকরি, না কলকারখানা, না কিচ্ছু। ওই রচনা ব্যানার্জিকে শুনেছিলাম কোথায় একটা প্রচারে গিয়ে বলছিল ওই ইট ভাটা ধোয়াতে গিয়ে এত কলকারখানা ধোয়ায় ধোয়ায় চলছে। তিনি আবার আজকে বলছেন কোন উন্নয়ন, সে আবার তো অনেক টোল হয়েছিল, আবার তিনি আজকে বলছেন কিছুই হয়নি, পুরোপুরিভাবে টাকা লুট করা হয়েছে, তিনি আজকে বলছেন। আর ভাই একটা কথা বলি ভাই, আমি যখন বলছি আমি আপনার বেলায় একটা সাউন্ড করিনি, আর আমি দীর্ঘদিন একটা জায়গায় আছি, এবং আমি যখন বলি লোকে শোনে, তারা কথা বলেন, আমি যখন বলি বলুন বলুন বলুন। তো এবার সেইখানে দাঁড়িয়ে আজকে যেভাবে দুর্নীতিটা করা হয়েছে, এমন একটা লোক আমি এখন অবধি দেখতে পাচ্ছি না যে দুর্নীতি মুক্ত বা দুর্নীতির ছোঁয়া তার লাগেনি। যাকে ধরছে বা যে কাউন্সিলরই হোক, সে বাড়ি থেকে নিকট পালিয়ে যাচ্ছে, হয় ফোন অফ, অথবা মানুষ তাকে ডিম ছুটছে বা কিছু ছুটছে। সেটাই তো নীলাঞ্জন বিশ্বাস করছেন না ছবি দেখবার পর। আরে আমি বলছি ডিম ছোড়াটা এটা কি করা যায়? ডিম এটা নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন, এই কিন্তু প্রশ্নটাই তো ছবিগুলো তো তুলছি। স্পষ্ট। প্রশ্নটা আপনারা কেন তুলছেন না? পালাচ্ছেন কেন? কাউন্সিলর চলে যাচ্ছেন কেন? কাউন্সিলররা প্রত্যেকে তারা সরে যাচ্ছেন কেন? স্তম্ভ ধরে ঝুলে পড়ছেন কেন? ওটা আপনার মনে হয়, কারণ আপনারা যখনই আমাদের প্যানেলিস্ট হিসেবে এসেছেন তখনই মনে হয়েছে দালাল। আর এই দালাল শুনতে শুনতে আমরা ক্লান্ত হয়ে গেছি। এটা কি আপনি কি আরে অস্বীকার করেন? সবেতেই দালাল। আরে আপনি বলুন, আপনি এই যে আমাদের আলিপুরে আমরা দেখলাম যে ইভিএম পুড়ে গেল, প্রথমে 2-3 তলায় আগুন লাগলো, তারপর হঠাৎ করে 6-7 তলায় আগুন লেগে গেল, কি করে লাগলো? এই প্রশ্নটা করতে হবে তো। 40,000 ইভিএম কি করে পুড়লো? করুন, আপনারা করছেন তদন্ত করবেন না? আমি কি জার্নালিস্ট আরে নাকি? আদালতে যান, কি মুশকিল? আদালতে কেন যাব? আপনারা প্রশ্ন, আরে আমরা প্রশ্ন করলে আপনি রিপোর্ট করুন, রিপোর্ট আমরা কি করব? আমরা করব রিপোর্ট। দেখিয়েছেন আপনি, হ্যাঁ দেখাবেন না কেন? আমার কি জবাব বলছেন? হয়নি কিন্তু। প্রত্যেকের কাজ রয়েছে না নীলাঞ্জন, প্রত্যেকের কাজ করছেন। আপনি ব্লেম দিতে পারেন, এই ব্লেম নেওয়ার জন্য আমরা নেই। আমার কি করে আপনারা যে আপনাদের মানে আপনার ব্লেম দিতে পারেন। কিরকম সাংবাদিকতা আপনার নেতারা পালিয়ে যাচ্ছেন কেন? কেউ পালিয়ে যায়নি, আপনার নেতারা ডিম খাচ্ছেন কেন? ডিম সাধারণ মহিলা ডিম নিয়ে আসছে, ছবি আছে, এগুলো সব বিজেপির মহিলা। আচ্ছা, একজন বয়স্ক মহিলা দাঁড়িয়ে রয়েছেন বিজেপির, ডিম মারবেন। বাহ, মহামন্ত্রী ঠিক বেশ 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 মহামন্ত্রী ঠিক ট্রিটমেন্ট দিয়েছে, এদেরকে উল্টে হবে, এদেরকে কোর্টে নিয়ে যেতে হবে। আমার কিন্তু শেষ হয়নি। আমার যেটা বলছিলাম সেটা হলো, এবার আমি চলে যাই যে দেখো বিগত যেমন অনেকগুলো জমে আছে, আমি এতক্ষণ শুনলাম সব। বিগত দিনে আজকের বিরোধী দল যখন আমরা ছিলাম জাতীয় কংগ্রেস, তো বিরোধী দলের ওই সময় সে তুমি আজকের বলো বীরভূম বলো, মুর্শিদাবাদ বলো, বা দক্ষিণ 24 পরগনা বলো, উত্তর 24 পরগনা, মালদা বলো, মুর্শিদাবাদ, এমন কোনো জেলা নেই যে জেলাতে তাণ্ডব হয়নি বা বিরোধীরা নমিনেশন জমা দিতে পেরেছে, এরকম হয়নি। প্রচুর পরিমাণে আমাদের নমিনেশন জমা দিতে পারিনি, মার খেয়েছি। ইভেন এই সময় আমি দেখেছি মনোজ চক্রবর্তী আমাদের বিধায়ক, স্ট্যান্ডিং বিধায়ক, পঞ্চায়েত ভোটে তাকে মারা হয়েছে তৃণমূলের ডান্ডা দিয়ে, ঝান্ডার ডান্ডা দিয়ে। একটা বিধায়ককে ওই বাজারে মার খেতে হয়েছে, তাকে মেরে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। আজকে সেইখানে দাঁড়িয়ে আজকে অনুব্রত মণ্ডল সে আজকের ওপেনলি বলেছে চরম চরম ঢাক বাজাবো, গুড় বাতাসা দেবো, নকুলদানা দেবো, এবার ভালোবাসা দেবো, রাস্তার মোড়ে উন্নয়ন, এই ধরনের এগুলো যখন আমি বলছি এতদিন চোখের সামনে যা দেখেছি প্রশ্ন করেছি, উত্তর পেয়েছি আমরা কোনো উত্তর পাইনি। তখন আপনারা চোখে ঠুলি পড়েছিলেন, যখন অনুব্রত মণ্ডল যখন বলেছেন, যখন প্রশ্ন করেছিলাম তখন কি হয়েছিল? আরে করুন, আমি কাউকে ডিফেন্ড করছি না, একদম একদম প্রশাসন কঠোর কাজ করছে, কঠিন এবং কঠোর কাজ, এটাই আমরা চাই, এটা জনগণ চায়, তাই বদলে দিয়েছে, তাই বদল হয়েছে, ডিম থেরাপি চলছে, ডিম থেরাপি। একটা বিরতির পর ফিরছি। আজকে আমি যেটা বলছি তারপরে ফিরে এলাম বিরতির পর। দেখুন, আলোচনা আমরা এখনো করতে হচ্ছে বাধ্য হয়ে, প্যানেল ডিসকাশন, আর খুব স্বাভাবিকভাবে আমরা সেই ডিসকাশনে তর্ক বিতর্ক আলোচনার সবাই, এটা তর্ক বিতর্ক হবে, আলোচনা হবে, সভা হবে, কিন্তু ওই বারবার আমরা দেখতে পেয়েছি, এর আগেও যখন প্রশ্ন তুলতাম, অনেক প্যানেলিস্ট যারা শাসক দলের পক্ষে ছিলেন সেই সময় তৃণমূল কংগ্রেসের, তারা এরকম উঠে বেরিয়ে যেতেন। বিরোধী পক্ষেরও যখন আমরা কথা বলেছি, প্রশ্ন তুলেছি, আজকে দাঁড়িয়েও যখন কঠিন এবং কঠোর ওয়েতে প্রশাসন তাদের আইন শৃঙ্খলাকে সঙ্গে নিয়ে কাজ করছেন, বিভিন্ন ঘটনা ঘটছে, সেটাকে রেজিস্ট করতে না পেরে এই মুহূর্তে দেখুন ফাঁকা চেয়ার দেখাতে হবে আমাকে। ইতিমধ্যে নীলাঞ্জন দাস, তৃণমূল কংগ্রেসের যিনি মুখপাত্র, উঠে চলে গিয়েছেন, এই আলোচনা সভা পরিত্যাগ করলেন তিনি। আমি জানি না এইগুলো, এই পরিস্থিতিগুলোকে কি নাম দেওয়া যায়। আমি অমিতাভ দাকে দিয়ে শুরু করি। এই ক্ষেত্রে
অমিতাভ দা, হ্যাঁ একদম বলবেন আপনি অনেকক্ষণ বলে গেলে তো আর কেউ বলতে পারবেন, বলবেন মানুষটা বলবেন। যখন জবাব দেওয়ার কিছু থাকে না, অর্থাৎ প্রশ্ন যখন উত্তরের চেয়ে অনেক বেশি ভারী হয়ে যায়, বা যারা উত্তর দেবেন জবাবদিহিতা যাদের, তাদের যখন সত্যি সত্যি দেওয়ালে পিঠ ঠেকে যায় এবং বাস্তবতা থেকে বহু দূরে, যতক্ষণ পর্যন্ত চিৎকার করে বাহুবলে, যতক্ষণ পর্যন্ত যুক্তিহীন চেঁচামেচি করে আসর জমানো যায় চেষ্টা করেন, তারপর একসময় যত তারা পরিত্যাগ করেন, স্থান পরিত্যাগ করেন, তত বেশি মানুষের কাছে পরিষ্কার হয়ে যায় যে কার্যত ঠিক কিসের জোরে এরা এতদিন রাজনীতি করেছেন, কিসের ভিত্তিতে এরা রাজনীতি করেছেন। যতদিন ক্ষমতা ততদিন লেগেছিলেন, এবার যখন ক্ষমতা নেই, প্রশ্নের সম্মুখীন হলেই এরা ছেড়ে চলে যাচ্ছেন। কেউ দল ছেড়ে চলে যাচ্ছেন, কেউ আলোচনার পরিসর ছেড়ে চলে যাচ্ছেন, কেউ সংগঠন ছেড়ে দিচ্ছেন। কিন্তু মুশকিলটা হচ্ছে আসলে তাদের ভেতরে গণতান্ত্রিক সংস্কৃতিটাই নেই, তারই প্রমাণ দিচ্ছেন তারা, বারবার প্রত্যেকবার প্রমাণ দিচ্ছেন। এটা একটা দিক। আরো একটা বিষয় আছে এই আলোচনাতে, সবচেয়ে বড় কথা হচ্ছে, দেখো মণিময়, এতদিন পর্যন্ত এই চ্যানেলে বসছি, এই একটা অদ্ভুত উদ্ধত ধরনের লোকজনকে ইদানিংকালে দেখতে পাই কথা বলতে, আপনি কিছু জানেন না, আপনি কিছু জানেন না। আমি এমনি মাথা গরম করে ফেলিনি মণিময়, সত্যি কথা বলি। উনি আপনি কিছু জানেন না বলে যা বলছেন, অর্ধেকের বেশি মিথ্যে কথা বলছেন, অর্ধেকের বেশি উনি নিজে না জেনে বলছেন। উনি অনুপস্থিত, সুতরাং ওনাকে এইভাবে সমালোচনা করা ঠিক নয়। কিন্তু সামনে আসলে আমি প্রত্যেকটা ধাপে ধরে ধরে ব্যাপারগুলোকে আমি পরিষ্কার করে বলে দিতে পারতাম যে উনি যে ধারণাগুলো তৈরি, উনি বলছেন যে ডিম কাণ্ড ঘটছে, ডিম ছুঁড়ে মারা হচ্ছে, সেই সময় মিডিয়া কেন প্রতিবাদ করছেন। আচ্ছা, যখন মানে বাম আমলে বা পরবর্তীকালে তৃণমূলের আমলে এরকম ধরনের ঘটনার ক্ষেত্রে, ধরুন ওদের কিছু পেটোয়া বুদ্ধিজীবীকে আমরা রাস্তায় দেখতাম, সুজাত ভদ্র, বোলান গঙ্গোপাধ্যায়, অনুরাধা তলোয়ার, APDR নামের মানবাধিকার সংগঠন, তারা আজকে কোথায়, কোন গর্তে তারা লুকিয়ে পড়েছে? যারা লেসার ইভিলের তত্ত্ব দিয়ে নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন করে পরোক্ষে ভোটগুলোকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করতো তৃণমূলের পক্ষে, আজ তারা কোথায় মুখ লুকিয়ে আছেন? তারা মনে করছেন না এগুলো মানবাধিকারের ঘটনা ঘটছে, একা ওরা চিৎকার করলেই সেটা প্রমাণিত হয়ে যাবে? এক। দুই, একই সঙ্গে এই যে একটু আগে বলছিল যে ওই দক্ষিণ 24 পরগনার ওই বিল্ডিংটাতে আগুন লেগে যাওয়ার ফলে কত ব্যালট ইত্যাদি অংশগুলো পুড়ে গেছে। প্রথমত এখনো তার তদন্তই শেষ হয়নি, কত ইউনিট ব্যালট পুড়েছে, ভিভিপ্যাট ওইখানেই রাখা ছিল কিনা বা অন্য কোনো জায়গায় সংরক্ষিত আছে কিনা, এইসব ব্যাপারে কোনো তথ্য আমাদের কাছে নেই। কিন্তু যে তথ্যগুলো আমরা জানি সেটা হচ্ছে ওই একই বিল্ডিং এর যেখানে আগুন লেগেছে তার নিচের তলা দুটোর ভেতরে একটি জায়গায় মিড ডে মিল দুর্নীতির যাবতীয় নথি রাখা ছিল, সেটা পুড়ে ছাই হয়ে গেছে। আমরা এও জানি যে সেখানে মানে তার উপরের তলাতে এই যে শাহজাহানের এই জমি দখল সংক্রান্ত আরো বেশ কিছু মানে তদন্তের কাগজপত্র ওইখানে, জেলা পুলিশের প্রাথমিক সমস্ত রিপোর্ট ওইখানে ছিল। এবং স্বাভাবিকভাবে এই মামলাগুলোর ভবিষ্যৎ কোন দিকে যাবে সেগুলোর দিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে, এই সমস্ত নথি নষ্ট হয়ে যাওয়ার ফলে ইভিএম পুড়ে গেছে বা যে ঘটনাই ঘটুক না কেন, তার ফলে অ্যাডভান্টেজ কার সেটা আগে থেকে নির্ধারণ কেউ করে নিলে নিঃসন্দেহে তিনি একটা পূর্ব নির্ধারিত মাইন্ডসেট নিয়েই বসেছেন আলোচনা করতে। এটা আরেকটা বিপজ্জনক দিক। ফলে স্বাভাবিকভাবে আমার মনে হয় যদি গণতান্ত্রিকভাবে কেউ আলোচনা করতে চায় স্বাগত, না হলে কেউ আসন ছেড়ে চলে গেলে আমাদের আফসোস করার কোনো কারণ থাকবে না, জনতা জনার্দন বুঝে নেবেন সব। বেশ, ঠিক আছে, চলুন। আমি অমিতাভদার কথা শুনলাম, মানুষদা বলবেন, মানুষদা হাত তুলেছেন, তবে তার আগে একটা ছোট্ট বিরতি আবার আমাকে নিতে হচ্ছে, সংক্ষিপ্ত বিরতির পর ফিরবো। তবে ইতিমধ্যে জানিয়ে রাখি নীলাঞ্জন তিনি ফিরে এসছেন এই মুহূর্তে, তৃণমূল মুখপাত্র, তো তার কথা আমাদেরকে শুনতে হবে। একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে সঙ্গে থাকবে। ফিরে এলাম বিরতির পর। নীলাঞ্জনকে আরও একবার স্বাগত জানাই, কারণ তার অনেকগুলো বক্তব্য থাকবে। আমি নীলাঞ্জনকেই আগে নেব, কারণ বিরোধী পরিসর সব সময় সবার আগে। প্রথম এবং প্রধান বিরোধী দল আমাদের এই মুহূর্তে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস। হতে পারে আপনারা বলতে পারেন যে এখন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের প্রতীক কার, তৃণমূল কংগ্রেস আসল নকল কি থাকতে পারে? নীলাঞ্জন বলুন। দেখুন, একটু আগে আমি শো ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হয়েছিলাম যেই লেভেলে ডিসকোর্সটা যাচ্ছিল এবং সেটা আপনার উপস্থিতিতে যেই জায়গায় যাচ্ছিল, তা আমি পার্টির, যেহেতু আমি অফিসিয়াল স্পোক্স পারসন, সেখানে যদি আপনি বলেন যে কাউকে ডিম থেরাপি করা হচ্ছে, ডিম থেরাপি, সেই জিনিসকে আমি, আপনি বললেন কোন জনগণ দেন, এটা বিজেপি করছে, এটা করা যাবে না।
এটা হতে পারে, এখানে আই উইল আপনার রেজিস্টার মাই প্রোটেস্ট। এটা তো- আমি আমার হ্যাঁ, প্রোটেস্ট হ্যাঁ, করব হ্যাঁ, করুন, এবং করুন, এবং definitely যেরকম করুন। ভাবে আপনি হেকেল করার চেষ্টা করছেন, আমি আমি যখন হেকেল কথা করলাম। বলছি, এই যে আপনি এখন আমার মাঝখানে কথা বলছেন, আপনার তো অফিশিয়ালি অ্যাপোলোজাইজ করা উচিত। আমি এখানে এসে বসলাম, বাইরে আমাকে বলা হলো আপনাদের চ্যানেলের তরফ থেকে যে অফিশিয়ালি অন এয়ার অ্যাপোলোজাইজ করা হবে। হ্যাঁ। আপনি সেটা কিছু করছেন, আমি আপনি বুঝলাম আবারও না। এই জিনিস আপনি করছেন। আবার সেই ডিম আপনি- নিয়ে কথা হ্যাঁ, বলছেন। অবশ্যই, কারণ আরে আপনি ডিম তো বললেন সাধারণ মানুষ ডিম ছুটছেন, মানে বলা কি হচ্ছে সাধারণ বারবার। মানুষ কি বলছেন? আবার আপনি এক আরে কথা বলছেন। আরে আপনি আবারও আপনি আবার এক কথা বলছেন। বিজেপি প্রমাণ করে দিন না, সেটা প্রমাণ বিজেপি করছি তো। করছে। প্রমাণিত এটা। আমাকে এটা বলছেন প্রমাণিত কেন? সত্য। প্রত্যেকটা আপনি চ্যানেল সাধারণ মানুষ দেখাচ্ছে। বলছেন, প্রমাণ দিন। প্রত্যেকটা প্রমাণ করুন চ্যানেল সাধারণ দেখাচ্ছে। মানুষ আমি আরো একটা ছবি আমরা দেখাই। 41% আচ্ছা, আরেকটা ছবি ভোট পেয়ে দেখাই। এখানে বসে আছি। শেখ শাহজাহানের কারণ ছবিটা বিজেপির দেখবেন। দয়ায় বসে নেই। শেখ শাহজাহানের ছবিটা বিজেপির দেখবেন। দয়ায় বসে নেই এখানে। আচ্ছা, শাহজাহান নিয়ে আলোচনা হবে না। দেখবেন না। বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে তো প্রত্যাখ্যান করেছে। হ্যাঁ, তো 41% ভোট পেয়ে আমরা বিরোধিতা করব। হ্যাঁ, করুন। ভারত আমাদের যে বাংলার যে সরকার তার পলিসির বিরোধিতা করতে এখানে বসেছি। হ্যাঁ, করুন। আমরা এখানে কোনো কারোর দয়াতে বসিনি। হ্যাঁ। কেউ আমাদের বিরোধী স্পেস দেবে, এটা কোনো দাম দাক্ষিণ্য নয়। এটা দিস ইজ আমাদের বাংলার মানুষ এই জায়গা দিয়েছে। হ্যাঁ, তাহলে আপনি সেই জন্য বাংলার এখানে মানুষের আছি। ডিম ছোড়াকে আরে অপমান ডিম- করছেন। বাংলার মানুষ ওই ডিম দেখুন। ছুটছে না। আরে তাই তো বলছেন সবাই। বিজেপির পোশাক গুন্ডারা করছে। এই আমি তো ভাষাটা সেটাই আপনাকে বলছি, বলতে সেটা হবে। প্রমাণ করে দিন। আরে প্রমাণিত এটা। আচ্ছা, যে আমি- লোকটা আপনি- ধরা আমি- পড়েছে, আমি জানি না, কালকে সুকান্ত যে দা একটা লোকটা মারাত্মক ধরা অভিযোগ। পড়েছে, হ্যাঁ। সে বিজেপির ওখানে কে? কালকে যে ছেলেটি ধরা পড়েছে সামথিং, আমার নামটা মনে নেই, সে ওখানে বিজেপির সেক্রেটারি, হ্যাঁ। মন্ডলের সেক্রেটারি। হ্যাঁ, একদম। আমি সুকান্ত দাকে অনুরোধ করবেন উত্তর দিতে। না, বলুন, সুকান্ত আমি দা বলুন। আই হ্যাভেন্ট ফিনিশড ইয়েট। আমি আমার Okay. এটা আমার প্রোটেস্ট, আমি এখানে অবশ্যই এটা আমার মনে হলো যে এখানে আপনি আমার বলুন, রেজিস্টার আপনি করা বলুন, উচিত। সুকান্ত দা কারণ কি আপনি উত্তরটা তো দিয়ে দিন। আপনার উচিত তৃণমূল কংগ্রেসের কাছে অ্যাপোলোজাইজ করা। আপনি করবেন না, সেটা আপনাদের ছেড়ে দিন। আমি কিসের apology? আপনি বললেন আমি ডিম তো থেরাপি জনগণ, চলছে। আমি বারবার বলছি ডিম থেরাপি ডিম চলছে, ছোড়া এটা আপনার ভাষা। প্রত্যেকটা জায়গায় এটা happening। CNN চ্যানেলের অ্যাঙ্কারের ভাষা। আপনি দেখছেন। আপনার ভাষা এটা। হ্যাঁ, আমার ভাষাই তো। আপনার ভাষা। আমার ভাষাই তো। কারণ সবাই জনগণ বাংলার বলছেন মানুষ ডিম দেখুক। থেরাপি। তো বাংলার আমি তো মানুষ জনগণের দেখুক। প্রতিবিম্ব। আপনারা কি মুশকিল? জনগণের আমি আমি কে? Who am I? আপনি বিজেপির Who দালালি am করতে I? বসেছেন। বিজেপির দালাল। Who am I? বিজেপির দালাল। চ্যানেলকে বলছেন Absolutely. মুখপাত্র হয়ে আপনি একজন তৃণমূল Absolutely. কংগ্রেসের, আমি আপনার বিজেপির দালাল। চ্যানেলকে বলছেন, আচ্ছা, আপনাকে ঠিক বলছি। আছে, প্রমাণ বাইরে করার দায়িত্ব। বাইরে আপনার আচ্ছা, চ্যানেলের লোকেরা আমাকে আচ্ছা। অ্যাপোলোজাইজ করেছে। আচ্ছা। আপনার সেই সৎসাহস নেই সেটা করার। আমার সৎসাহস আপনি থাকার একটু আগে দরকার সিম্বলের নেই। কথা বলছেন। আমি দাঁড়ান, জনগণের দাঁড়ান। সাথে, please। আমি জনগণের আমি জনগণের সাথে, আমি আপনার সাথে তো জনগণের নই। প্রতিনিধিত্ব করছি। আপনি বিজেপি আমি আপনারও কেউ নই। আমি জনগণের, প্লিজ। সুকান্ত দা, প্রতিনিধিত্ব করছেন। সুকান্ত দা বলুন। মণিময় দা, আমি প্রথমে আমার বলার মাঝখানে কেন কেউ না বলে আর কি। আর আপনি কারণ সবার বলার এই মাঝখানে এই বলছেন। ডিসকাশনটা যেটা হচ্ছে এটা অনেকক্ষণ এটা বলেছেন, এটা কোনো বলুন। ভালো বার্তা যাচ্ছে না, এটা আমার মনে হয়। লক্ষ লক্ষ মানুষ দেখছেন। যেটা মণিময়দাকে প্রথমে আমি একটা প্রশ্ন করব, যে একটু উত্তর দিয়ে দেবেন, তারপরে আমি আসবো আর কি। সেটা বিষয়টা হচ্ছে উনি কোন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করছেন, মানে আসল নকল তৃণমূল ব্লক এনপি, মানে এটা যদি মণিময়দাকে বলবো একটু ক্লিয়ার করে দিতেন আমার ভালো হতো আর কি। নাম্বার 2, যেটা হচ্ছে যে ডিম থেরাপি, মণিময়দা একদম মানে একদম রাইটলি পয়েন্টেড আউট। মণিময়দা যাক, আমি আপনাকে চিনি, এখানে থ্রু আসার পথে আমি আপনাকে আদারওয়াইজ চিনি না। প্লিজ বি কোয়াইট, প্লিজ। মণিময়দা যেটা বলেছেন সেটা রাইটলি একদম সঠিকভাবে বলেছেন, যে মণিময়দা বা মণিময়দায়ের মতো যারা রয়েছেন তারা সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করেন। আমাদের বিরুদ্ধেও তারা প্রচুর প্রশ্ন তোলেন, কিন্তু আমরা কখনো তাদের সঙ্গে এই রকম ভাষায় এই রকম বিহেভ কোনোদিন করিনি, না, আমিও করি প্রথম না আমরা। পেলাম এরকম করি না behavior, কখনো, first time। করি না। কোনো একটা কথা হতে পারে, সেটা আমার পছন্দ নাই হতে পারে, সেটা হতে পারে, কিন্তু তার একটা মাধ্যম থাকে, তার একটা পন্থা থাকে, উপস্থাপনের একটা ভঙ্গিমা থাকে। উনি অবশ্যই বললেন আমি যে আমার বাইরে বেরিয়ে আপনি প্রতিবাদটা, ডিম খেতে পারেন। অবশ্যই আপনি চুপ করে অবশ্যই বসেছিলেন। আমি আমার চুপ করে প্রতিবাদটা বসেছিলেন। চিৎকার কথাটা করছি। শোনেননি, চ্যানেলের বেফালতু মধ্যে কথা শুয়ে বলবেন না। আমি আমার গুন্ডাগার্দি করছি, আপনি এখন কথাটা কথা শোনেননি। এরকম চিৎকার করলে তিনি বলেছেন আপনি বাইরে বেরোলে যদি কেউ ডিম ছোড়ে আপনার উপর, এই এর কথাটা দায় বলবেন চ্যানেল, কেন? কেন এর বলবেন? দায় চ্যানেল কেন বলবেন? বা বিজেপির কেন নয়। বলবেন? এই কথাটা তিনি বলেছেন। উনি কি এন্ডোর্স করছেন আমি না? তো শুনবো। আরে উনি কি এন্ডোর্স করছেন না? আরে না, আপনি endorse বলবেন, করছেন। তারপরে চুপ করে প্রেক্ষিতে আছেন, কথা বললে হবে না। আরে উনি আপনি কি কি endorse endorse করছেন? করছেন? উনি কি endorse আপনি করছেন? কি endorse উনি কি করছেন? endorse করছেন না? আপনি শোনার ক্ষমতা রাখুন, না, উনি কি endorse বোঝার করছেন ক্ষমতা নাকি? রাখুন, condemn করা উচিত। তারপর কথা বলবেন। আরে উনি কি endorse করছেন না? কিসের condemn? আপনারা হাতে পায়ে দৌড়ে আবার ভেতরে আরে ঢোকালেন আজব কেন? বিষয়। হাতে পায়ে দৌড়ে জনগণ ঢোকালেন ডিম কেন? ছুড়বেন, তাতে আমি আরে condemn করবো। জনগণ না, বিজেপির গুন্ডারা আরে সেটা ছুটছে। আপনার বক্তব্য, বিজেপিকে বলতে দিন। আপনি তো সেটা বিজেপির প্রুভ বক্তব্য করুন। বলছেন। বিজেপিকে দিয়ে আপনি পাল্টা কথা বলান। বলুন তো। বিজেপি কি কথা বলবো বলুন তো? আমি কে? আমি জনগণ, সাধারণ মানুষের প্রতিবিম্ব। আরে আমরা জনগণ যা বলছেন আমি তাই বলছি। প্রত্যেকটা চ্যানেল যা দেখাচ্ছেন আমরাও দেখাচ্ছি। এখন আপনি বলতে পারেন হঠাৎ করে, বলতেই পারেন, আপনার স্বাধীনতা এটা। আর স্বাধীনতা তাতে আরো দেওয়া হয়েছে না, আপনাদেরকে, মণিময়, আপনাদের কোনো মণিময়, ভিতর থেকে মণিময়, বিভিন্ন না, জায়গায় যেতে স্বাধীনতা পারেন। নয়, স্বাধীনতা নয়। প্লিজ বলুন, বলুন।
একটি অপরাধী দলের এই গলাবাজি, এই উদ্ধত্ত, একে স্বাধীনতা বলো না, এ অসভ্যতা। এ অসভ্যতাকে রদ করে প্রদর্শন করছে আলোচনার গণতান্ত্রিক পরিসর চলতে পারে না। যদি সত্যি সত্যি তোমার চ্যানেল কথা বলে থাকে যে ওর কাছে কেউ ক্ষমা চাইবে, মনে হয় আমাদের বাকি 3 মিনিট আমাদের মাফ করতে হবে। সংবাদ মাধ্যমে আপনার থেকে যদি কোনো চ্যানেলের কোনো কর্তৃপক্ষ বলে থাকে আচরণের জন্য ওর কাছে ক্ষমা চাইবে, চ্যানেলের কেউ আপনাদেরকে তাহলে মাফ করতে হবে। কারণ এই উদ্যোক্তের সঙ্গে আমরা বসবো না। এই উদ্যোক্তের সঙ্গে একে তো মানে পেটে ক পয়সার বিজনেস কথা বলবার সময় পরিষ্কার করে না জেনে এড়ে তর্ক করে, তার উপরে ব্যক্তি আক্রমণ করে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মানে নিজের রাজনৈতিক জ্ঞানের সীমা পরিসীমা মানে যত ক্ষুদ্র তত আস্ফালন বেশি। পরিষ্কার যদি একে চ্যানেলের কেউ বলে থাকে, যদি চ্যানেলের কেউ যদি এই চ্যানেলের কেউ ওকে বলে থাকে যে তাহলে আমার মনে হয় সেটা আমাদের বাকি 3 জনের জন্য লজ্জার, আমাদের বাকি 3 জন আলোচকের জন্য লজ্জা। উদ্ধত ছেলেটির কাছে ক্ষমা চাইবার কোনো আমার একটা স্বাধীনতা হতে পারে না। সঞ্চালককে আক্রমণ করা কোনো স্বাধীনতা হতে পারে না। সুকান্ত দা, অমিতাভ দা, সুকান্ত দা একটা প্রশ্ন করেছিলেন, তো নীলাঞ্জনের থেকে একটু শুনবো যে আপনি কোন তৃণমূল? তো নীলাঞ্জন প্লিজ উত্তর দিন। আমরা তৃণমূল কংগ্রেস আছে অবশ্যই, কোন তৃণমূল কংগ্রেস? অবশ্যই সর্বভারতীয়, অবশ্যই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, ইলেকশন কমিশনের রেজিস্টার্ড পার্টি, 1998 এর রেজিস্টার্ড, মমতা বন্দ্যোপাধ্যায় তার চেয়ারপারসন। আমি সেই উঠে গেছে। আচ্ছা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দেখেছেন কেন? কাকুলি ঘোষ দস্তিদার কারা? তোমার কাকুলি ঘোষ দস্তিদার এনসিপিআই বলে একটি পার্টি, যেটা এখন এনডিএ কি শুনছি এনডিএ অ্যালায়েন্স পার্টনার, সেটা তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এক্সপেলড ফ্রম তৃণমূল কংগ্রেস, এটাই পজিশন। তৃণমূল পার্টির নাম 8 বছর আগে। আরে বাবা একই কথা কেন বলেন? আপনি বলছেন যে আপনার কথা নাকি সবাই শুনে, এটুকু জানেন না যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এটা পার্টিটার নাম। একই রকম ভাবে যেরকম সর্বভারতীয় ফরওয়ার্ড ব্লক, তার মানে কি ওটা ন্যাশনাল পার্টি? এইটুকু এগুলো বেসিক জ্ঞানগুলো আপনাদের নেই। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সর্বভারতীয় ফরওয়ার্ড ব্লক কোথায় আছে? কংগ্রেস আমাদের পার্টির না। আরে আমরা লিখছি মানে আপনি দেখান, আপনি এক্ষুনি আমি দেখি তৃণমূল কংগ্রেসটা লেখা হতো, ওটাই শুরু হয়েছিল, ওটাই করা হয়েছিল। আমাদের ইলেকশন কমিশনে আমাদের নাম রেজিস্টার্ড অ্যাজ সেটা তো তৃণমূল কংগ্রেস। আপনি জানেন না, শুনে কেউ কিছু জানে না, একমাত্র নীলাঞ্জন জানে। আপনারাও তো বয়স আমাদের আপনারাও তো বয়স না। সুকান্ত দা বলুন। আপনি জানেন না, এই একই বোকা বলুন, শেষ করতে হবে আমাকে। কিচ্ছু জানেন না। আমি জানি না, কিচ্ছু জানেন আপনারা যত বয়স, আমার রাজনীতি বয়স কত? ভুল জানেন, তাও জানেন না। সুকান্ত দা একবার শেষ করতে হবে আমাকে। বলুন সুকান্ত দা কি বলবেন? হ্যাঁ বলুন। মানুষ দা, আসলে এই যে তাদের ব্যক্তিগত আক্রমণ, আমি এটা বলতে চেয়েছি যে সাংবাদিকদের মূল দায়িত্ব হলো সত্যিটাকে মানুষের সামনে উপস্থাপন করা। এটা খুব সত্যি হবে, এটা খুব স্বাভাবিক, এবং সেই দায়িত্বটা পালন করেছেন মণিময়দা, এবং সেই দায়িত্বটা পালন করার ফলে তাকে আজকে ব্যক্তিগত আক্রমণের, মানে আমি বলতে চাইছি আপনি ভাবতে পারছেন যে আজকে চ্যানেলে বসে যেখানে আপনার 21 জুলাই মমতা ব্যানার্জি ওইখানে আমি 21 জুলাই অ্যাঙ্কারকে এইভাবে প্রণাম করছি। দাদা সত্যি সব সময় গায়ে লাগে, সচ বিলকুল করবা হতা হ্যায়, সত্যি সব সময় গায়ে লাগে। বিজেপি ইভিএম পুড়িয়ে দিচ্ছে, এটা আপনি বলতে পারছেন। ইটস পিঞ্চ ইউ, এটা স্বাভাবিক। ইটস নট পিঞ্চিং মি। আপনি যেগুলো হচ্ছে রোজ, সেগুলো আপনি দেখাচ্ছেন না। আপনি অভিষেক ব্যানার্জিকে বারবার ডাকা হচ্ছে, ডিম চড়াচ্ছে, এই নিয়েই পড়ে রয়েছে। তাতে কি আপনার সমস্যা? মণিময়দা, দিস ইজ পিঞ্চিং ইউ। just I would like to say one thing. I'd like to say one thing clearly. সেটা হচ্ছে নীলাঞ্জন বাবু এত উত্তেজিত হয়ে গেছেন, আমরা প্রত্যেকেই রয়েছি, আর ঠিক আছে তার আমাদের বক্তব্য ভালো নাও লাগতে পারে, তার প্রতিবাদ অবভিয়াসলি রেজিস্টার্ড করবেন, কিন্তু আমার মনে হয়েছে আমি স্পষ্ট পরিষ্কারভাবে বলতে চাই, আসলে কি বলুন তো, তৃণমূল কংগ্রেসের অলরেডি মানে মোর অর লেস আমি যতদূর জানি প্রায় 1400 কোটি টাকার ফান্ড আছে। এই ফান্ডটা পিসিমণি ভাইপোর হাত থেকে মানে কাদের দিকে যাবে? কিন্তু মাথা খারাপ হবেই দাদা, মাথা খারাপ, এটা স্বাভাবিক ব্যাপার। মানুষদের এক কথায় উত্তর শেষ করতে হবে আমাকে, একদম সময় নেই, আর এক কথায় থাকবে।
না, মনিমা, আজকে তো মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফর নিয়ে, পাহাড় সফর নিয়ে কথাই হলো না। আমার আজকে যেটা এক্সট্রিমলি সরি এই ঘটনা ঘটে যাওয়ার জন্য, আমি এক্সট্রিমলি সরি। সুযোগটা ঠিকভাবে পেলাম না আজকে। হারিয়ে গেল। এত সুন্দর প্যানেলটা ছিল আজকে, হলে ভালো হতো। যাই হোক, তো আমি যেটা বলছিলাম, আমার দুটো প্রশ্ন 30 seconds দাও। লাস্ট আমি তুলে দিয়ে যাই। সেটা হলো 1 নম্বর, আজকের বেহালাতে যে বাচ্চা মেয়েটা ধর্ষিত হলো, আজকে সত্যি কথা বলছি, তাকে নিয়ে কোনো আন্দোলন, কোনো মুভমেন্ট আজ অব্দি কিছু আমরা তা সুরা পেলাম না। বিগত দিনের পুলিশ, যেমন আমরা বলি আপনার বকটুই থেকে আরম্ভ করে, পার্ক স্ট্রিট কাণ্ড থেকে আরম্ভ করে, অভয়া থেকে আরম্ভ করে, আজকের বিগত পুলিশের যে ভূমিকা, আজকে নতুন সরকারের কাছে আমাদের দাবি যে বেহালা কাণ্ডে যে ধর্ষিতা হয়েছে বাচ্চাটা, তার ক্রিমিনালদের যেন একদম যেন বেশ। ধরা হয়। একদম বুঝলাম, চলুন শেষ করতে হবে আমাকে, আর এখানে সময় আমি যেহেতু পাচ্ছি না, মানুষদা আই এম সরি, সুকান্ত দাকে দিয়ে জাস্ট এক কলমে জাস্ট শেষ করতে হবে আমাকে, কারণ হ্যাঁ যে আসলে ফান্ডটা কার থাকবে, সেই কোন দিকে থাকবেন মণিময় মানে নীলাঞ্জন বাবু বুঝে উঠতে পারছেন না। উনি ভাবছেন যে এতগুলো টাকার, এই কোটি কোটি টাকার ফান্ডটা বোধহয় অন্য কারো ঋতব্রতদের হাতে মানে ট্রান্সফার হয়ে যাবে, সেই জন্য মাথা খারাপ হয়ে গেছে আপনি বলছেন। অমিতাভ দা 30 সেকেন্ড, অমিতাভ শুরু করে আবার আপনি করলেন, হ্যাঁ আবার আপনি বললেন কি বললাম? মাথা খারাপ হয়ে না না, আমি তো এন্ডিং টানছি, উনি বলছিলেন মাথা খারাপ হয়ে গেছে তাই তৃণমূল কংগ্রেসের, আমি এন্ডিং টেনে অমিতাভ দার কাছে গেলাম। আপনি কেন গায়ে মারছেন দাদা, আমি বুঝতে পারছি না। ওকে অ্যাঙ্কারকে অ্যাঙ্কারিং শেখাবে বলে না আমাকে শেখাচ্ছেন, আমি শিখছি না, ঠিক আছে আপনি শেখাতে পারেন। আরে বাবা, দারুণ দারুণ দারুণ, সায়েন্স আমার দরকার নেই, আমরা ক্যালকাটা নিউজে চাকরি করি দাদা, আমরা পারফরমেন্সে নজর রাখি দাদা, আমাদের কিরকম পারফরমেন্স হচ্ছে, আমার পারফরমেন্স এটাই, এই জন্যই আমি ভালো লাগছে আমার যে আপনি চলে গেলেন আমার এই কাদের করছে সারা বাংলার মানুষ দেখতে পাচ্ছে, সেটা দেখে আপনি বেরিয়ে চলে গেলেন। ডিম ছুটছে, গোবর ছুটছে, টমেটো ছুটছে, সারা বাংলার মানুষ দেখতে পাচ্ছে, আপনার মতো গুন্ডারা ছুটছে। কাদের করছে? নিরঞ্জন, আপনি আবার কেন চলে যাচ্ছেন? আপনি তো বললেন শেষ হয়ে আচ্ছা গেছে। অমিতাভ দা, আপনি যেটা বলতে চাইছেন, না আমি শেষ করিনি, আপনাকে থ্যাংক ইউ দিলাম, একটু দইন না সময়, এতক্ষণ যখন শুনছেন বেরিয়ে যাচ্ছেন আবার। না না, আমি ভেবেছি শেষ হয়ে গেছে। ইটস অলমোস্ট ওভার, বাট ও বলতে পারে, ও সুকান্তকে গুন্ডা বলবে, ও মানুষকে বলবে যে মানুষবাবুকে বলবে মানুষবাবু কিছু জানেন না, কিন্তু তুমি কিছু বলতে পারবে না। তুমি বললেই সেটা, এই যে ফাজলামোটা চলছে, এটা তৃণমূলের রক্তে, তৃণমূলের হিমোগ্লোবিনে মানুষের প্রতি। আপনাদের কালচার হচ্ছে মানুষকে ডিম মারা, তাই তো? তাই তো? আপনি প্রফেসর, এটা প্রফেসর, আপনি ডিম মারেন লোককে। চপেটাঘাত জনসমক্ষে চপেটাঘাত, আচ্ছা ভাষা শুনুন, এই হচ্ছে প্রফেসর, এই হচ্ছে আমাদের প্রফেসরের লেভেল দেখুন। থেরাপি নিয়ে কোন কলেজে পড়ায়? আলোচনায় আমাদের ছাত্রদের জন্য মায়া হচ্ছে, অ্যাঙ্কারিং শেখাচ্ছেন, ছাত্রদের জন্য মায়া হচ্ছে। বিশ্লেষক বলছেন রাজনীতি শিখতে, আর তাকে আর কি বলবেন? কিচ্ছু জানেন এই ছেলেটি হ্যাঁ, এখন সবার দায়ভার আপনার, নীতিটাই চলবে সারা রাজ্যে, কে কি জানে না? টেনে নেওয়ার জন্য, আলো টেনে নেওয়ার না জন্য। খাएंगे না খানে दूंगे। আমি একটা বিরতির পর ফিরবো অমিতাভ দা, এত টাকা খেয়েছে, আমি হিন্দিটা একটুখানি এদিক ওদিক বলে দিলাম হয়তো, আমি এটা নিয়ে ফিরবো, জিটিএ ফাইলস ওপেন হবে আগামীতে, একটা বিরতির পর ফিরে এসে আমি এই জায়গায় ফিরবো, সঙ্গে থাকুন ততক্ষণ। ফিরে এলাম বিরতির পর। আমি আলোচনা আবারও করতে হচ্ছে আমাদেরকে, কারণ এই অনুষ্ঠানকে একটুখানি এক্সটেন্ড করতে হলো, এই কারণেই করতে হলো, অনেকে অনেক কিছু বলতে পারেননি, মাঝে একটা ঘটনা ঘটে গিয়েছে, আপনারা যারা উপস্থিত ছিলেন এই প্যানেলে যোগ দিয়েছেন প্রথম থেকে তারা দেখতে পাচ্ছিলেন। তো আমি সবাইকে আবারও সময় দিচ্ছি, আবারও নতুন করে ফ্রেশ ওয়েতে আরও একটা বিষয়, কারণ আমি বলছিলাম না খেতে দেবো না খাওয়াবো, এটা শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি প্রথম পাহাড়ে গিয়েছেন, জিটিএ ফাইল ওপেন করবেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন মুখ্যমন্ত্রী, তিনি শুধু পর্যটক হিসেবে যেতেন পাহাড়ে, কোনো উন্নয়নের কাজ করেননি, এটা স্পষ্ট অভিযোগ করেছেন আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি বক্তব্যটা নিয়ে এই কারণেই আসতে হবে, কারণ এর রাজনৈতিক পরিসরটা খুব তাৎপর্যপূর্ণ। আগামী সময় পাহাড় হাসছে না কাঁদছে সেটা আরও স্পষ্ট হবে। বলেছিলেন এক সময় পাহাড় নাকি হাসছে, সত্যি যদি হেসে থাকতো তাহলে পরে হয়তো এই অভিযোগটা হয়তো আসতো না। আমি বক্তব্য শোনাই মুখ্যমন্ত্রী, শুনুন। पहाड़ की जनता के खिलाफ इस पिछले सरकार का आक्रोश था। जब कोई बोलता है पहाड़ के लिए, तब एक चीफ मिनिस्टर ने बार बार बताया, ओ पहाड़ में मुझे वोट नहीं मिलता, मैं कुछ नहीं करता, लेकिन घूमने आता था। उसने बार बार पहाड़ में टूरिस्ट बन के आई। आपका भाई शुभेंदु पहाड़ में घूमने नहीं आएगा, काम करने के लिए आएगा, और जो बोलूंगा सोच के
वही काम मैं करूंगा। अब না খাউঙ্গা না খানে দুঙ্গা, স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর। আমি অমিতাভ দাকে দিয়ে শুরু করি। অমিতাভ দায়ের তাৎপর্য তো রয়েছে ডেফিনেটলি, পাহাড়ের ছবি। একেবারে দেখো, পাহাড় পশ্চিমবঙ্গের মানে এই পার্বত্য অঞ্চলটা বরাবর অনুন্নয়নের শিকার অস্বীকার করার কোনো জায়গা নেই। স্বাধীনতার পরবর্তীকালেই এর প্রধান কারণ ভৌগোলিক দুর্গমতা, কিন্তু পাহাড়কে কেন্দ্র করে যে কায়েমি স্বার্থে রাজনীতি হয়েছে সেটা কোন একটার জন্য। গোর্খাল্যান্ড আন্দোলনের দাবি আমাদের জাতীয় সংহতির পক্ষে একটি বিপজ্জনক প্রশ্ন বলে বিভিন্ন সময় বিভিন্ন সরকার নির্ধারণ করেছেন এবং তারা চেষ্টা করেছেন সীমিত স্বায়ত্ত শাসন দিয়ে গোটা বিষয়টাকে মীমাংসা করা যায় কিনা। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিগত 15 বছর ধরে যে সরকারটা ছিল তারা পাহাড়ের পরিস্থিতিকে এমন জায়গায় ঘেঁটে দিয়েছেন, এমন জায়গায় নামিয়ে নিয়ে এসছেন যেখান থেকে পরিত্রাণ পাওয়া কিন্তু আর এত সহজ হবে না। আমি এই এতদাঞ্চলের বাসিন্দা, আমি পাহাড়ে দীর্ঘদিন পড়িয়েছি, আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই যা বলছি, একেবারে নিজের অনুভব এবং মানুষের সঙ্গে মিশে থাকা আমার আহরিত তথ্যের ভিত্তিতে বলছি। ভেবে দেখো, পাহাড়ের জনজাতিগুলো তাদের মধ্যে কিন্তু একটা সাম্প্রদায়িক ঐক্য, একটা বোঝাপড়া নিয়ে চিরকাল বসবাস করেছে। এই ভদ্রমহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পরে ওইখানে লেপচা বোর্ড, তামাং বোর্ড ইত্যাদি বোর্ডের ভিত্তিতে আলাদা আলাদা বোর্ডকে আলাদা আলাদা টাকার ফান্ডিং দিয়ে একটা ডিভাইড অ্যান্ড রুল পলিসি শুরু করলেন, কিন্তু সাহস করে গোর্খা বোর্ড করতে গেলেন না। যেটা সবচেয়ে পাহাড়ের গুরুত্বপূর্ণ দাবি ছিল গোর্খাল্যান্ড, সেই গোর্খা জনজাতির প্রশ্নে কিন্তু চুপচাপ থাকলেন, বরং তার অধীনস্থ আরো বিভিন্ন জনজাতিগুলোকে ভেঙে টুকরো করে আলাদা বোর্ড করে দিয়ে তাদের হাতে টাকা দিতে গেলেন। দ্বিতীয়ত, পাহাড়ে উন্নয়নের নামে যে টাকা গেছে সে টাকার অডিট রিপোর্ট, তার যাচাই, ক্যাগকে দিয়ে তার রিপোর্টের বিশ্লেষণ করানো, এই গোটা 15 বছরে একবারও এই বিষয়গুলো করা হয়নি। ওখানে পাহাড়ে শিক্ষক নিয়োগের নামে যে দুর্নীতি হয়েছে, সরাসরি তৃণাঙ্কুর ভট্টাচার্য সেখান থেকে টাকা তুলে নিয়ে এসছেন। এ বিষয়ে এফআইআর হয়েছে, এ বিষয়ে পুলিশি তদন্ত হয়েছে, কিন্তু যথারীতি একটা সময়ের পরে ওদের দলের যখনই ওই মনোমালিন্য হয় অভিষেকের সঙ্গে, পুলিশ তৎপরতা দেখায়, আবার অভিষেকের সঙ্গে যখন মনোমালিন্য সেটিং হয়ে যেত তখন যথারীতি পুলিশ আবার খাপে ঢুকে যেত। পাহাড়ে পানীয় জলের যে সংকট, পাহাড় ধসপ্রবণ এলাকা বলে সেখানে পরিবহনের ক্ষেত্রে যে সংকট নেমে আসে, পাহাড়ের যে বিস্তীর্ণ অংশের মানুষ পর্যটনের উপর নির্ভরশীল, অথচ সেখানে পর্যটনের বিস্তার অপরিকল্পিতভাবে হয়েছে, যাকে তাকে দিয়ে দেওয়া হয়েছে হোমস্টে তৈরি করবার লাইসেন্স। হোমস্টের পদ্ধতিটা কি? পদ্ধতি হচ্ছে, আপনি পাহাড়ি কোনো গ্রামে যাবেন, নিভৃত কোনো গ্রামে যাবেন, সেখানকার বাসিন্দাদের যে জীবনধারা, জীবনশৈলীকে আপনিও রপ্ত করে একটি রাত বা দুটি রাত তাদের সঙ্গে কাটাবেন, তাদের খাবার খাবেন, তাদের মতো করে শোবেন, তাদের আচার আচরণের সঙ্গে অভ্যস্ত হবেন। কলকাতা থেকে এই কালো টাকা, ঘুষের টাকা, কালো দুর্নীতির কালো টাকা ওখানে নিয়ে গিয়ে পাহাড়ে হোমস্টেগুলোকে এক একটা 5 স্টার রিসর্টের মতো বানিয়ে তোলা হয়েছে, এবং সেইখানে দিয়ে যা চলছে, এত বর্জ্য পদার্থ ওখানে জমা হচ্ছে, প্লাস্টিক বর্জ্য থেকে শুরু করে অন্যান্য মদের বোতল থেকে শুরু করে পুরো প্রাকৃতিক পরিবেশটা ঘেটে চুরমার, অথচ সে ব্যাপারে কোনো সুষ্ঠু পৌর নীতি পাহাড়ে কার্যকর হচ্ছে না। অলিত থাপারা, যতদিন বিমল গুরুং তার প্রিয় পাত্র ছিলেন ততদিন বিমল গুরুংয়ের ছিলেন তিনি মা, পরবর্তীকালে হয়ে গেলেন রাক্ষসী। তারপর এলেন বিনয় তামাংয়ের সঙ্গে কিছুদিন মাখো বন্ধুত্ব চললো, তারপর তিনিও গেলেন, এবার এলেন অনিত থাপা, তার সঙ্গেও বেশ মাখো করে। অর্থাৎ কিনা রাজনৈতিক ক্ষমতা ছাড়া আর কোনো কিছু দেখতে যায়নি। এই যে মিরিক পৌরসভা তৈরি করা বা আরেকটা জেলা তৈরি করা, এইগুলো, এই যে আরেকটা পাহাড়ে বিশ্ববিদ্যালয় তৈরি করে দিয়েছেন, হিল ইউনিভার্সিটি, একজন মাস্টারমশাই নেই, একজন রেজিস্ট্রার নেই, পদাধিকারী নেই, কোনো কোর্স প্রপারলি ফাংশন করছে না, পুরোটা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির উপর ডিপেন্ডেন্ট। এই লোক দেখানো ব্যাপার স্যাপারগুলোর প্রয়োজনীয়তা কি ছিল? প্রয়োজনীয়তা ছিল একটাই, যে তার নামে ফান্ড অ্যালোকেশন, ফান্ড ডিভাইডেড হবে এবং সেই ফান্ড চুরি হয়ে ঘুর পথে ঢুকে যাবে আবার তৃণমূলের নেতাদের এবং অনুগামীদের পক্ষে। আচ্ছা, একটু নীলাঞ্জনের থেকে উত্তর নিয়ে নি অমিতাভ দা, যা বলছেন এই অভিযোগগুলো। না, আমি ওনার কোনো প্রশ্নের উত্তর দেবো না। উনি অনেক কথা বলেন, ফালতু কথা বলেন, আমি কোনো উত্তর দেবো না। আচ্ছা, জিটিএ যে ফাইল আমি সেটা নিয়ে বলবো। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছে সেটা নিয়ে বলবো। তিনি বলেছেন না খাউঙ্গা না খানে দুঙ্গা, তো তিনি তো যথেষ্ট খেয়েছেন, তিনি যথেষ্ট খেয়েছেন। প্রথম কথা হচ্ছে, তোমাদের চ্যানেলে বেশ কয়েক বছর ধরে এসে বসছি, এই চ্যাংড়া যদি আরো একবার আমাকে ফালতু কথা বলে এই শব্দ ব্যবহার করে, এরপর আমি একে বলবো, যদি এ ক্ষমা না চায় এই চ্যানেলে কিন্তু পরবর্তীকালে আমাকে আর ডেকো না, অন্তত এই বেয়াদপের সঙ্গে আমাকে ডেকো না। এ মানুষবাবুকে অপমান করছে, আমাকে অপমান করছে, তোমাকে অপমান করছে, কে? কোন হরিদাস? কি ওর যোগ্যতা? একটা চোরের দলের পাঁচবার বক্তৃতা মারতে এসছে, পেটে নেই বৃদ্ধে, অনবরত ভুল বলে যাচ্ছে, মানুষকে ভুলভাল বোঝানো যাচ্ছে, ঔদ্ধত্যের চূড়ান্ত।
বাতিল হয়ে যাওয়া, খারিজ হয়ে যাওয়া একটা মানে অদ্ভুত দলের হয়ে গলাবাজি করতে বসেছে। পাহাড় দেখেছে, এসেছে এখানে, বক্তব্য রাখবে কি? পেটে ওই অত দূর বিদ্যা আছে? এখানকার জনজাতি সম্পর্কে কোনো ধারণা রাখে? এখানকার মানুষের সমস্যা সম্পর্কে কোনো ধারণা রাখে? ওপরতলায় বসে বসে ক্ষীর খাওয়া, রাজনীতি করা কালকের বাচ্চা। একেবারে অভিষেকের ক্ষুদ্র সংস্করণ দেখতে পাচ্ছি, একদম অভিষেক ব্যানার্জির আরেক সংস্করণ। ভাষায়, বল চালে সকলকে বাড়ির কাজের চাকর বাকর মনে করা পাবলিক। এদেরকে তুলে ফেলে দেওয়া উচিত, এইরকম আলোচনার পরিসরে ডাকবেই না। এরা গণতন্ত্রের কলঙ্ক এরা। ঠিক আছে অমিতাভ দা, শান্ত হন। আমরা প্রত্যেকেই অ্যাডজাস্ট করছি এবং কোঅপারেশন করছি প্রত্যেকের সঙ্গে, যাতে আলোচনাটা সুষ্ঠু হয় অ্যাটলিস্ট প্লিজ। আমরা যেটা শুনছিলাম, নীলাঞ্জন বলছিলেন যেটা, বলুন নীলাঞ্জন, বলুন। আমি কিছু বলবো না। বলবেন? নাথিং টু সে, মানে পাহাড়ের কি বলবো? আপনি যে এই ডায়াট্রাইবটা আপনি যেটা অ্যালাউ করছেন আপনার চ্যানেলে, তারপর আমার কিচ্ছু বলার নেই। আমি অ্যালাউ করছি বলতে, অ্যালাউ করলেন আপনি, উনি যে ভাষাটা ব্যবহার করলেন, এটা কোনো ভদ্র সমাজে তুমি ব্যবহার ইনস্টিগেট করতে করেছো, পারে একটা তুমি প্রফেসর? প্রত্যেকের ব্যাপারে তুমি ইনস্টিগেট করছো। এই একটা প্রফেসর। আজকের আলোচনা শুরু থেকে একটা কথা বলি, আপনিও একটা ফালতু কথা বলছেন, উনি না, ফালতু উনি বলছেন। তার আগে অনেক এই যে ফালতু কথা senior বলেছেন, না, আমি সেজন্য না, সবাই ফালতু senior তো বলছেন, কি হয়েছে? আমি এটা অপোজ করছি। উনি ফালতু কথা আপনি বলছেন, সবাইকে এরকম আপনি বলছেন। অপোজ করুন। না, সবাইকে ফালতু বলছেন, এটা আপনারা ঠিক করছেন না। উনি তো অনেক বেশ senior। বেশ মানুষদা, আমি আবারও বলছি, আমি সবাই অনেক প্লিজ কথা কোঅপারেট বলতেছি। করুন। এটা ঠিক করছেন। আমরা একটা অনুষ্ঠান করছি এখানে, আপনি প্লিজ। অনেক ফালতু বলছেন আপনি। সবাইকে ফালতু বলছেন। আমরা একটা অনুষ্ঠান করছি নীলাঞ্জন, প্লিজ। আপনি একটা দলের এটা আপনি ঠিক করছেন না, দলের একজন দলের রাজনৈতিক প্রতিনিধি। বিশ্লেষক, অমিতাভ দা দীর্ঘদিনের পুরনো, আপনি এটা প্রথম ঠিক থেকে করছেন অ্যাটাক না, করছেন তাকে এটা। ব্যক্তিগতভাবে, আমরা দেখেছি। আপনি এবং তারপর থেকে সেই অ্যাটাক পাল্টা অ্যাটাক চলছে নীলাঞ্জন। প্লিজ, আপনি আমাকেও অ্যাটাক করেছেন দালাল বলেছেন, আপনিও বলছেন পাল্টা আপনাকে শুনতে হবে। অমিতাভ বাবু ফালতু বলছেন। আমি প্লিজ আমি বললাম আমি নীলাঞ্জন, আমি কোনো উত্তর দেব না। আমি একটা জিটিএফ ফাইল ওপেন করা নিয়ে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলছেন শোনায় একটুখানি আপনাদের, প্লিজ শুনুন। आई मैं आपको पूछ रहा हूं, जीटीए का जितना घोटाला हुआ, इंक्वायरी होना चाहिए? भ्रष्टाचारी जो आपका रुपया को चोरी किया, उसे जेल के अंदर भेजना चाहिए? तो जोर से बोलिए। आपका हित में सरकार काम करेगा, जो अच्छा होगा वो काम करेगा, मान के चलिए। एक लोग को भी छोड़ने वाला हम लोग नहीं हूं, ना खाऊंगा ना खाने दूंगा। जीटीए जैसे टीचर रिक्रूटमेंट में घोटाला किया है, उस तरीके से रिक्रूटमेंट ये सरकार नहीं करेगा। थ्रू एग्जाम ट्रांसपेरेंट तरीके से हम लोग आपको, एडुकेटेड यूथ को, हमारी ब्रदर और सिस्टर को हम लोग काम देने का काम करेगा, ये मान के चलिए। মুখ্যমন্ত্রী বলছেন কাজ করবেন এবং তার উদ্দেশ্য তিনি স্পষ্ট করে দিচ্ছেন। নীলাঞ্জন, এখানেও কি আলটিমেট কিছু বলার থাকছে না তাহলে? আমার তো বলার ছিল, আপনারা যদি আচ্ছা। বলতে অ্যালাউ করেন। আমি তো অ্যালাউ অলওয়েজ করছি না আপনাকে। না, বলুন, তারপরে আপনি বলুন। যেটা আমি কথা বলতে গেলাম, তারপরে যে জিনিসটা হলো, এটা বাংলার মানুষ দেখছে। না, বাংলার ঠিক আছে, মানুষ বলুন। দেখছে। আপনি বাংলার মানুষ মাননীয় পুরোটা, একদম মুখ্যমন্ত্রী আজকে প্রথম যেটা থেকে শেষ বলেছেন, পর্যন্ত দেখছে। বলুন। পুরোটা দেখছে। পুরোটা দেখলো পুরোটা এখন। দেখছে। হ্যাঁ, please, কিরকম বলুন। ভাবে তৃণমূল কংগ্রেস মানে বাংলার যেটা বিরোধী দল, তার প্রতিনিধিকে যেইভাবে এখানে যেই ভাষায় আক্রমণ করা হচ্ছে, সেটা বাংলার মানুষ দেখছে। আমার সেখানে যা প্রতিবাদ করার, আমার যতটুকু একদম, আমার আপনি ক্ষমতা, প্রতিবাদ আমি সেটা করেছেন। করেছি। ঠিক। আমার প্রতিবাদ আমি এখানে রেজিস্টার করেছি, Okay. কিন্তু আমি চ্যানেলে এসেছি, আমি দলকে রিপ্রেজেন্ট করছি। হ্যাঁ। এখানে কোনো ব্যক্তি কোনো ব্যাপার নয়। আচ্ছা। আমি দলের জায়গা থেকে যেটা বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন যে না খাউঙ্গা না খানে দুঙ্গা, তো তিনি তো যথেষ্ট খেয়েছেন, এবং তার বিরুদ্ধে যেই ফাইলসগুলো আছে সেগুলো তিনি কবে খুলবেন বা কেন্দ্র সরকার মানে কেন খুলছে না সেটাও বুঝতে পারছি না। এখন যারা এনসিপিআইতে জয়েন করেছে তাদের বিরুদ্ধে কি তিনি ফাইলসগুলো খুলবেন, নাকি এই যে বিজেপি বা এনডিএতে গেলেই কেউ ওয়াশিং মেশিনে মানে দুধ কা ধুলা হুয়া হয়ে যাচ্ছে? এটাই আমাদের প্রশ্ন, বা এটাই বাংলার মানুষের প্রশ্ন। আচ্ছা। রোজ দিন তারা যেগুলো প্রমিস করেছিল, তারা তো বেশ কিছু প্রমিস করে আজকে এসেছে। তারা তো বলেছিল অন্নপূর্ণা ভান্ডার দেবো, আজকে বলছে এই ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়া, হ্যান ত্যান, সব জায়গায় বলা হচ্ছে যে কি একটা
ওই দুয়ারে সরকারের ওই রকমই একটা যেটা শিবির করা হচ্ছে, আমি এক্সাক্ট নামটা জানি না, মাফ করবেন। তো সেই শিবিরে আমরা দেখতে পাচ্ছি মানুষ যাচ্ছে পরিষেবা পাওয়ার জন্য, তারা জানে এইগুলো সরকারি পরিষেবা আছে, তারা পাচ্ছেন না, তার বারবার গিয়ে বার্ধক্য ভাতার জন্য তারা ফর্ম চাইছেন, দেওয়া হচ্ছে না। এই ভাঁওতাবাজির যে সরকার, সেই ভাঁওতাবাজিগুলোকে আড়াল করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে ক্রমাগত, মানে যেটা ভাবা যায় না, এই নৈরাজ্য সৃষ্টি করে তাদের উপরে যে আক্রমণ এবং সার্বিকভাবে আক্রমণ, সেই জিনিসটা করে মানুষের চোখ থেকে এটা ভুলিয়ে দিতে চাইছে। কারণ একটা হানিমুন পিরিয়ডে আছি আমরা, মোটামুটি প্রথম 100 দিন বাংলার মানুষ বা যে কোনো রাজ্যের নতুন কোনো সরকার এলে আমরা এক্সপেক্ট করি যে এই সরকারকে আমরা একটু সময় দিই, তারা কাজটা করে দেখান। কিন্তু এরা একের পর এক তারা কিন্তু ফেলিয়ার হচ্ছে, সেগুলো নিয়ে কোনো আলোচনার অবকাশই নেই। আমরা আলোচনা করছি কেন একজন বিরোধী দলের একজন নেতাকে বারবার ডিম মারা হচ্ছে। এইটা হচ্ছে আমাদের বাংলার আজকে আলোচনার স্তর। আমি যদি একটু আলোচনার প্রসঙ্গ একটু আপনার থেকে জানি, নীলাঞ্জন, বলুন, স্পেসিফিক প্রশ্ন আপনার জন্য। আপনি বলছেন শুভেন্দু অধিকারী এখন মুখ্যমন্ত্রী হয়েছেন, একটা সময় তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন, তিনি ত্যাগ করেছেন। সময়টা মোটামুটি কতদিন হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস ত্যাগ করেছেন শুভেন্দু অধিকারী? 6 বছর। 6 বছরের মধ্যে যে আপনি এতগুলো কথা বললেন, তিনি নাকি দুর্নীতি করেছেন। তৃণমূল কংগ্রেসের সরকার এতদিন ধরে কি আঙুল চুষছিল? না, এটা তো উত্তর আপনি ভালো জানেন, আপনি জার্নালিস্ট, আপনি জানেন। আরে আমি জার্নালিস্ট বলে প্রশ্নটা করলাম, আপনাকে উত্তর দিতে হবে। আপনি জানেন, আমি উত্তরটা দিয়ে দিচ্ছি যে কারণ আমাদের যে হাইকোর্টের তরফ থেকে তার উপরে একটা, মানে তার বিরুদ্ধে কোনো এফআইআর রেজিস্টার করা যাবে না, সেই রকম একটা ব্ল্যাঙ্কেট ইমিউনিটি ছিল, যেটা লাস্টে গেছে। এবং আমি তো মনে করি এটা প্রথম উত্তর, যে যেহেতু হাইকোর্ট ইমিউনিটি দিয়েছিল। সেকেন্ডলি, মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও তার এরকম একটা পলিসি ছিল যে মানে শি উইল বি কাইন্ড টুয়ার্ডস এভরিবডি। তো কোনো রকমের কোনো কেস করব না, কিছু করব না, সব কিছু রাজনৈতিক ময়দানে আমরা লড়ে নেব, এরকম একটা তার ভাবনা ছিল। তৃণমূল সরকার, সেটা খুবই দুর্ভাগ্যজনক। এত মানবিক সরকার। আমি দাদা শুধু একটা কথা আমি তোমাকে অ্যাড করতে চাইবো, সেটা হচ্ছে শুভেন্দুদাকে মিটিং করার জন্য আমি যতদূর জানি মোর অর লেস 104 বার হাইকোর্টে যেতে হয়েছিল শুধুমাত্র মিটিং করব, মিটিং অর্গানাইজ করব, এটার জন্য। এর উত্তর দেবে? এর উত্তর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই জন্যই বোধহয় রানী রাসমণি যে জায়গাটায় মানে একটা মানে প্রোটেস্ট করার জন্য ডেজিগনেটেড প্লেস, সেখানেও আমাদের কলকাতা পুলিশ তাকে কিন্তু প্রোটেস্ট করতে দেয়নি, তাকে সরিয়ে দেওয়া হয়েছে এটা হলো এই জিনিস আমরা দেখেছি তো বারবার, এবং এই জিনিসটা আমরা এক্সপেক্ট করছি। আমি একটু অবাক হব না যদি আগামী দিনে 21শে জুলাই, যেটা আমাদের ধর্মতলায় হয়, সেটাতেও যদি তারা বাধা সৃষ্টি করে, সেটাও করতে পারে। 21শে জুলাই আমি এটা নিয়ে একটা ডেফিনেটলি একটা আগামী দিন আলোচনা করতে হবে। 21শে জুলাইয়ের মঞ্চটা এবার কি হবে? বারোজদা কিছু বলতে চাইবেন নিশ্চয়ই। প্রথমে বলি আমি 21শে জুলাই নিয়ে, অ্যাকচুয়ালি 21শে জুলাই একটু আগে চলে আসি। কথা বলবো 21শে জুলাই নিয়ে। 21শে জুলাই আমাদের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার ঘোষণা করেছে। অ্যাকচুয়ালি 21শে জুলাই ওটা আমাদের শহীদ মারা গেছিল, জানি ওটা হাইজ্যাক করা হয়েছিল, আমার কলিগ মারা গেছিল, 13টা কলিগ মারা গেছিল আমার। এটা বলে দাবি করেন কংগ্রেসের 13টা কলিগ আমার মারা গেছিল। আমিও জাতীয় কংগ্রেসের সৈনিক, আর জাতীয় কংগ্রেসই এবার যেটা শহীদ স্মরণ যেটা হয় 21শে জুলাই পালন করবে শহীদ মিনার ময়দানে, যেখানে এবারে অরিজিনাল 21শে জুলাই পালন হবে। ওই কোনো কাউকে দিয়ে পাগলুর ডান্স হবে না। হ্যাঁ করেছি, আমরা অবশ্যই করেছি। অবশ্যই, এক মিনিট ভাই, উত্তর আমি অবশ্যই দেবো। আমরা করেছি যে কথা একটু আগে বললো, কোনো বিরোধী প্রোগ্রাম করতে গেলে তাদেরকে কোনো পুলিশ প্রোটেকশন ছেড়ে দিন, কোনো জায়গায় পারমিশন পেতে তার ঘাম চড়ে যেত, পারমিশন দেওয়া হতো না, পারমিশন দেওয়া হতো না। আমরা কখনো গঙ্গার ঘাটে গিয়ে তর্পণ করেছি। আপনি তো রাজনৈতিক কথা বলছেন, আমরা তো আরজি করে চিকিৎসকদের দেখেছি, তাদের জন্য কি ব্যবস্থা করা হয়েছিল? হতো না। আর একটা দ্বিতীয় কথা যেটা বলছি, আর একটা কথা বলি, আজকের জন্য কথা বলছেন কি করে করবেন? 22 জন এমপি তো বিজেপিতে, অন্য একটা নতুন দলের হাত ধরে বকলমে বিজেপিতে। আজকের এদিকে 60 জন যে 62 জন বিধায়ক বকলমে বিজেপির সাথেই হয়েছে একরকম। তাহলে আজকে কারা নেই তো, তৃণমূল দলটাই তো উঠে গেছে। তাহলে তারা কি, কটা বিধায়ক আছে, কটা এমপি আছে আমাদের? আপনাদের কটা আছে? 777টা বিজয়। বাংলায় কটা আছে? 777টা। আমরা অল ইন্ডিয়া পার্টি, আমরা বাংলার পার্টি নই। আমাদেরও তো অন্য রাজ্যের বিধায়ক আছে। না, কোথাও নেই, কোনো জায়গায় নেই, একটা জায়গা বলুন।
পার্টি করার চেষ্টা মেঘালয়তে করবো। 5 জন বিধায়ক কোথায়? আছে। মেঘালয় মেঘালয়ে 5 জন উঠে গেছে, পার্টি উঠে গেছে, হ্যাঁ, উঠে কোথায়? গেছে পার্টি। হ্যাঁ, মেঘালয় কোথায়? কোথায়? কোনো তৃণমূল কোথায়? নেই। তৃণমূল উঠে গেছে, উঠে গেছে তৃণমূল। উঠে গেছে। তৃণমূল কংগ্রেস নেই। উঠে গেছে, কেউ নেই। তৃণমূল উঠে গেছে। ওখানে তৃণমূলের- উঠে গেছে, খবর রাখুন ভাই। আগের দিনে আমি খবর তৃণমূল উঠে গেছে। নেই তৃণমূল। তৃণমূল উঠে গেছে। এই গপ্পটার আমি তৃণমূল উঠে গেছে, নেই, একজনও নেই। শুনুন, নেই, আমরা কেউ নেই, nobody। আমাদের কেউ দলের নেই, আমাদের বলুন। দলের বয়স তৃণমূলের দুটো বিধায়কের নাম বলুন, 144 বছর। 144 বছরের দল ভারত না, পৃথিবীর বুকে সবথেকে প্রাচীন দল। আর সেই দলের কর্মী আমি। আর আমাদের এখন অব্দি সারা ভারতবর্ষে 777টা এমএলএ আজকের দাঁড়িয়ে তার সাথে তুলনা করছে যার দলের এমপি পালিয়ে গেছে, বিধায়ক আপনাদের পালিয়ে দল গেছে, থেকে তো রোজই দুজন পড়ে পালাচ্ছে, আছে, আপনি আর কি বলছেন? দুজন পড়ে আছে। আপনাদের দল থেকে তো রোজই দুজন পালাচ্ছে। কোথায়? কে ভাগিয়েছিল? মমতা ব্যানার্জি। আরে কি অন্যান্য- দেখিয়ে? আরে আপনি তো মমতা ব্যানার্জি সর্বভারতীয় দল। রাত বাইরে সব জায়গায় BJP রাত চলে বাইরে যাচ্ছে আপনাদের নেতা। সুকান্ত দাস, হ্যাঁ, আসছে। তপন কান্তুকে খুন করে জালদা পৌরসভা মমতা ব্যানার্জি প্রমাণ করুন। তপন প্রমাণ কান্তুকে করুন। খুন প্রমাণ করে না করতে পারলে তার জালদা স্ত্রীর পৌরসভা। অভিযোগ রয়েছে, তপন কান্তুর লাভ স্ত্রী। নেই না। শুনুন, সব থেকে বেশি দল ভেঙেছেন আমাদের মমতা ব্যানার্জি, কারণ জানতেন। মানুষ একটা বিষয় আমি একটু জানতে চাই, একটা মানে বিরতি আমি নাও, শিক্ষার্থী হ্যাঁ, হিসেবে জানতে চাই, আমি হ্যাঁ, শিক্ষার্থী, okay, আমি hold করবো প্রশ্ন, হ্যাঁ, লার্নার। হ্যাঁ। সেটা হচ্ছে যে আমি এটা শুনতে পেলাম, মানে ঘাটাঘাটি করতে গিয়ে, একটু পড়াশোনা করতে গিয়ে দেখতে পেলাম, সেটা হচ্ছে যে বিরতি মানে নাও। কংগ্রেসের, মানে তৃণমূল কংগ্রেসের যে কনস্টিটিউশন, সেটাও নাকি কংগ্রেসের থেকে পুরোটাই চুরি করা, শুধু আবার কি? একটা বেশ চেঞ্জ। বেশ, এটা নিয়ে আলোচনায় ফিরবো। এটা বিরতির পর ফিরবো। নীলাঞ্জন ডেফিনেটলি উত্তর দেবেন, অনেকক্ষণ ধরে পেশেন্স দেখিয়েছেন। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। যে প্রশ্নের জায়গা রেখেছিলাম, কারণ খুব বেশি সময় নেই, প্রত্যেকের কাছে হয়তো 1 মিনিট করে সময় পাবো। সুকান্তদার কাছে দিয়ে শুরু করি। অনেকগুলো জায়গা বলছিলেন, আমি বলছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে এমন প্রত্যেকটা ফাইল যেগুলো ওপেন করছে এই মুহূর্তে বিজেপির সরকার, তাতে পর্যুদস্ত এই মুহূর্তে। কারণ কোনো জায়গায় বাদ যায়নি দুর্নীতির সেই অভিযোগ, আর সেই ফাইলস, মানে আরজিকর কাণ্ড, সেটাও পুনরায় রিওপেন হবে। শাহজাহান কাণ্ড, অর্থাৎ সন্দেশকালীন ঘটনা। আমি দেখতে পেলাম না যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লাগাতার অভিযোগ, কিন্তু একটাও ফাইলস ওপেন করতে পারেনি তৃণমূল কংগ্রেস সরকার। তাহলে কেন বলছেন তারা এই কথা? সুকান্ত তাকে দিয়ে শুরু করি। দেখুন, তৃণমূলটা হচ্ছে তো অ্যাকচুয়ালি আমি বিভিন্ন চ্যানেলে গিয়ে বলেছি, এখানেও বলেছি একাধিকবার, ইলেকশনের আগে তৃণমূল কোনো দলই ছিল না, কখনোই ছিল না। কারণ প্রত্যেকটা দলের একটা মোটো থাকে, তাদের একটা আমরা কি করেছি, আমরা এখন কি করতে চাই, আগামী দিনে আমরা কি করব। এদের শুধু তৃণমূল ছিল কয়েকটা কিছু লুম্পেনদের কিছু একটা ক্লাব কালচার, যেখান থেকে লুটে পুটে খাবো। আপনি প্রত্যেকটা সেগমেন্টে দেখতে পাবেন, মিউনিসিপ্যাল থেকে শুরু করে, মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে, গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে, পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে, বিধায়ক থেকে শুরু করে, এমপি থেকে শুরু করে, দাদা এদের উপর তো কেউ প্রেশার দেয়নি। আপনি বলুন, আমরা পার্টি হিসেবে এন্ডোর্স করিনি কোথাও কোনো কিছু, আমরা কোনো পার্টি অফিস দখল করতে যাইনি কোথাও। বিভিন্ন জায়গায় যেটা হচ্ছে সেটা সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত মানে ক্ষোভ হচ্ছে এবং তাদের উপর আশ্রয় পড়ছে। আপনি ভাবতে পারেন যে বাংলা একটা সময় বিজেপি সমর্থন করে না বলে দিয়েছে, হ্যাঁ পরিষ্কার বলে দিয়েছি। এবং শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য, সমস্ত জায়গায় শুভেন্দুদা বলেছেন যেখানেই হাত দিচ্ছি সেখানেই পচা দুর্গন্ধ বেরোচ্ছে। আপনি ভাবতে পারেন সুরেন্দ্রনাথের মতো কলেজ রাষ্ট্রগুড়ি, সেখানটায় দেখা যাচ্ছে কোথাকার কান কাটা, হাত কাটা, এবং সেখানে নক্কারজনকভাবে অলমোস্ট মধুচক্র চলতো। মানে আমি উচ্চারণ করতে পারছি না, কারণ প্রচুর বাচ্চা কাচ্চাও দেখছে প্রোগ্রামটা। যাই হোক, তো কি বার্তা যাবে আর কি। এবং শুধু কাউন্সিলর অনন্যা থেকে শুরু করে আপনার হচ্ছে কলেজ, বিভিন্ন জায়গায়, মানে পুরোপুরি জায়গাটাকে, শিক্ষা থেকে শুরু করে, ওখানটায় বিশ্বাস ব্রাদার্স ছিল এবং সেখানে পরিষ্কার অন এয়ার বলছেন যে আমাদের দেহ বিক্রি করতে বাধ্য করা হতো এবং সেক্ষেত্রে না করলে কোথাও কোনো কাজ পাওয়া যেত না। আজকে দেখুন টলিউড মুক্ত হয়েছে, মানুষ, আমাদের প্রথম স্লোগান ছিল, আমরা এটা কমিটমেন্ট করেছিলাম যে ভয় আউট হয়ে যাবে, ভরসা ইন হয়ে যাবে, মানুষ কথা বলতে পারবে। মানুষকে আমরা কথা বলার স্পেস পেয়েছে, এখন মানুষ ভরসা পেয়ে প্রচুর মানুষ নতুন করে অভিযোগ করছেন। প্রত্যেকে, আমি নিজে দেখেছি শুভেন্দুদা, মানে একটা ভাবা যায় না দাদা, একজন সিএম একটা কোথাও দেখা যায়নি আজ পর্যন্ত, এর আগে দেখা যায়নি 108 জন মানুষের সঙ্গে একদিনে কথা বলেছেন দাদা, এত ব্যস্ততার মধ্যেও নিজে তাদের সমস্যা শুনেছেন, সেই সমস্যার সুরাহা করবার চেষ্টা করছেন। এই যে আমি আজকে, মানে আমি নদিয়ার ছিলাম, আমি আজকে রাত্রেই বেরিয়ে যেতাম, কিন্তু আমি জানি না লাস্ট ট্রেনটা পাবো কিনা। না, আমি তো বললাম, সে যে কেউ হাসতেই পারেন, তো তার হাসারও গণতান্ত্রিক অধিকার আছে নিশ্চয়ই, আমরা সেটা আটকাতে যাব না। মানুষ তাদের ওপর হাসছে, উনি আমার বক্তব্যে হাসতেই পারেন, মানুষ তাদের ওপর হাসছে, মানুষ ছ্যাঁচা করছে। মানুষ, সব থেকে বড় কথা, তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের রাজনীতিতে পরীক্ষিত
এবং রিজেক্টেড, টেস্টেড এবং অপ্রাসঙ্গিক হয়ে রিজেক্টেড, গিয়েছে আপনি টেস্টেড এবং রিজেক্টেড, এবং Rejected. বাংলার মানুষ কমপ্লিটলি তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে। তৃণমূল কংগ্রেস দাদা বাংলার রাজনীতিতে অপ্রাসঙ্গিক। আমরা এখন যেটা বলতে চেয়েছি, করতে চেয়েছি, যে শুভেন্দুদা বলেছেন যে আমরা আর কোনো কথার উত্তর দেবো না, আমরা কাজ করে যাবো দাদা। একদম। কথা আমরা কম, কাজ যতগুলো বেশি, এই আমরা নীতিতে যতগুলো বিশ্বাসী। হ্যাঁ। উনি না জেনে মিথ্যাচারগুলো করছেন আর চিৎকার করছেন, আপনি জানেন যে আমাদের অন্নপূর্ণা ভান্ডারে যে বিষয়গুলো হচ্ছিল, টাকা পাইনি, একটু ফালতু কথার উত্তর আমরা দিতে যাব না। আমরা আমরা সেই বিষয়ে আমি নিজে ক্যাম্প করেছি, আমি নিজে ক্যাম্পে ছিলাম, আমি নিজে ক্যাম্পে ছিলাম। বলেছিল লক্ষ্মীর ভান্ডার যারা পায়, ঠিক আছে দাদা, 1000 দাদা পায়, আগে সেটা 3000 সাধারণ পায়। মানুষ জানতোই না, টিভিতে সিনেমাতে দেখতো ওই 5 স্টারের মতো, মানে যে হোটেলের যেরকম পরিষেবা সেরকম 5 স্টার হসপিটালগুলোতে বড় বড় লোক, শাহরুখ খান থেকে শুরু করে সমস্ত কিছু। আমার আপনার মতো সাধারণ মানুষ, নিম্ন মধ্যবিত্ত নিডি পরিবারের সাধারণ মানুষ আমরা ভাবতেই পারতাম না এক সরকারি হসপিটাল যেখানে কুকুর মানুষ একসঙ্গে বসবাস করছে সেখানেই আমাদের শেষ যেতে করতে হতো। দাদা আজকে 1 মিনিট 10% মানুষকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে রাজ্য সরকার, যেহেতু যেটা ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুসারে, সেটা আগেও ছিল, আমরা নতুন কোনো নিয়ম করিনি, শুধুমাত্র সেটা ইমপ্লিমেন্টেশন। প্রত্যেকটা জায়গায় প্রাইভেট হসপিটালগুলোতে চার্ট টাঙিয়ে দিতে বলা হয়েছে যে গরিব মানুষ কোনো বিমা লাগবে না, কিচ্ছু লাগবে না, 10% সিটের রিজার্ভেশন পাবে, তারাও এই রকম পরিষেবা পাবে। তার জন্য অ্যাক্রস পার্টি লাইন দাদা মোদিজি দিচ্ছেন, আমরা দিচ্ছি, আমাদের সরকার দিচ্ছে। আমরা বলেছি মানুষের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, জনতার সরকার একেবারে প্রতিষ্ঠিত হয়েছে। সুকান্তদা, আপনি যেগুলো বললেন আমি আর কাউকে সময় দিতে পারলাম না, সরি টু সে। আমি প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই, অমিতাভদা, বারসদা, নীলাঞ্জন, অবশ্যই সুকান্তদা, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। দেখুন, এতক্ষণ আলোচনা করলাম আমরা, আলোচনার মধ্যে অনেক কিছু ঘটলো, তর্ক বিতর্ক, আলোচনা, বিশ্লেষণ তো থাকেই, কিন্তু সামগ্রিকভাবে এই পরিসর থেকে আমাদের প্রত্যেককে শিখতে হচ্ছে নতুন করে। তো শিখবো আমরা আগামী সময়েও আরও নতুন নতুন, আরও সব কিছু আসুক, ভালো হোক সব কিছু, জনগণের যাতে ভালো হয় সেটাই আমরা নজরে রাখবো। আর নীলাঞ্জনদের মতন যারা প্যানেলিস্টরা রয়েছেন তারাও আশা করি শিখবেন আগামী সময়, আমরাও শিখছি। তো আজকে আশা করি আর বেশি কিছু বলার নেই, এখানে শেষ করছি অনুষ্ঠান, দেখতে থাকুন।